স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইসিস করতেছিলাম যে আসলে আর এর বাইরে থেকে একটা পয়েন্ট আমরা 345 একটা পয়েন্ট নিয়েছিলাম। তো আর এর এখন আর যে একটা সাবস্পেস সেটার বেসিস কত বলো তো এখানে, মানে আমরা যে আলোচনা করতেছি সেখানে আর এর বেসিস কত কেউ বলতে পারো? স্পেসের তো বেসিস থাকে তাই না, এখানে আর এর বেসিস কত? এখানে বলতে ইন জেনারেলি বলছি, এটা আমাদের কোশ্চেনের সাথে ডিরেক্ট সম্পর্ক ওরকম না, মানে ইন জেনারেল আর এর বেসিস কত বলা যায়? এটা তো ওয়ান ডাইমেনশনাল স্যার, 100 010 আর 001। তাই তো তিনটা বানায় ফেললাম, তো এদিকে আর এর ডাইমেনশন বলছি, জি আর স্যার, এর এই জন্য তো ডাইমেনশন শুধু x এর ভ্যালু থাকবে আর এরকম। ডাইমেনশন x স্যার। স্যার 10 e1 এরকম কি কোন স্প্যান মানে v1 ইনটু 10 এরকম না? বেসিসের মধ্যে কয়টা ভেক্টর স্যার থাকে? 10 আর 01। তাহলে ওটা টু ডাইমেনশনাল। ওটা তো R2 এর কথা বলতেছো। ও হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু আমরা 3 কম্পোনেন্ট বিশিষ্ট স্পেসের কথার মধ্যে আছি, মানে হিসেবে R3 এর আলোচনার মধ্যে আছি, হ্যাঁ, তো আর এর এই সাপেক্ষে বেসিস হচ্ছে 100 পয়েন্টটা। শুধু এটা না, তুমি শুধু 100 এইভাবে বলাটা একটু স্যার 1 পার্টিকুলার। এর মাল্টিপল হতে পারে যে কোনো নাম্বার। হ্যাঁ, যে স্যার লিনিয়ার M00 কম্বিনেশন অফ 1। অ্যাকচুয়ালি 1 বললে তুমি আবার তখন ওই যে রিয়েল লাইনের মতো হয়ে গেলে, কিন্তু এখানে আমাদের আলোচনা কিন্তু R3 নিয়ে, হ্যাঁ, R3 এর সাবস্পেস হিসেবে আমি আর কি করতেছি তো, যখন আমি আর এর একটা পয়েন্টের কথা বলবো সেখানেও কিন্তু কম্পোনেন্ট তিনটাই থাকবে, মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, ব্যাপারটা এরকম। এখন আর এর জন্য ওয়াই এর মান ডিরেক্ট জিরো, কি জেড এর মানও কি জিরো আসতেছে, শুধু এক্সট্রা ভেরিয়েবল থাকবে, কথা বুঝছো? এই জন্য আর এর বেসিস হচ্ছে M00 টাইপের যে কোনো ভেক্টর, মানে সংখ্যা, পয়েন্ট। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? জি তো স্যার। এখন রিয়েল লাইনের উপরে, মানে তুমি এখন R3 কে ভিজুয়ালি জিওমেট্রিক্যালি চিন্তা করো যে তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এইভাবে ক্রস করে 8টা অক্টেন্ট হলো আর কি, যে আমরা 2D তে বলি কোয়াড্রেন্ট 4টা থাকে, আর 3 ডাইমেনশনালে কি 8টা হবে নাকি? তো এখন যেটা আমরা হিসাব করতেছি যে এই 354 এটা এবং আমাদের ওই আর এর যে বেসিস, এই দুইটাকে কম্বাইন করে নতুন একটা স্পেস বানাইতে হবে। তো সেটার ডাইমেনশন কত হবে? 2 হবে না? কারণ জি আগে স্যার। তো বেসিসের একটা আছেই, আর এখন বেসিসে নতুন আরেকটা ভেক্টর যোগ হবে 345। এটা 345 নেওয়া মানে হচ্ছে ওর যত মাল্টিপল সেগুলো সবাইকে তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, অন্যভাবেও তুমি এক্সটেনশনটা চিন্তা করতে পারো যে এক্স অ্যাক্সিসের উপর যত পয়েন্ট আছে, হ্যাঁ, তার সাথে যদি আমি 345 পয়েন্ট অথবা তার মাল্টিপল গুলা ভেক্টর অ্যাডিশন করি, তাহলে কম্বাইনলি সেই জিনিসটা কি হবে। এখন সেটা তুমি জিওমেট্রিক্যালি চিন্তা করো যে আর ছিল 1 ডাইমেনশন, তার তার আমি এখন 1 ডাইমেনশন এক্সটেন্ড করব, তাহলে অবভিয়াসলি সেটা কি 2 ডাইমেনশন হবে না? জি কথা স্যার। বলছে, সেটা 2 ডাইমেনশন হবে। তাহলে 2 ডাইমেনশনের জিনিস কি অবভিয়াসলি একটা প্লেন। প্লেন হবে। হ্যাঁ, স্যার। তাহলে আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে যে আমাদেরকে আসলে এমন একটা প্লেন বের করতে হবে যেটা আসলে এক্স অ্যাক্সিস সেটাকে কন্টেইন করবে এবং 345 পয়েন্টকেও কন্টেইন করবে। এখন এই প্লেনের ইকুয়েশন তুমি কিভাবে বের করবা, এটা তুমি জ্যামিতিতে পড়ছো, সলিড জিওমেট্রিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ওইসব কোর্সে আছে। তারপর আমি ধারণা দেই তোমাদের যে প্লেনের ইকুয়েশন বের করতে হলে 3টা পয়েন্ট জানা থাকলেই আমি প্লেনের ইকুয়েশন বের করতে পারবো। আবার একটু আগে শুরুতেই বলছিলাম যে R3 এর যে কোনো সাবস্পেস কি মূল বিন্দুগামী হবে না? জি স্যার। তাহলে আমাদের এই যে প্লেনটা বের করব সেটাও কিন্তু মূল বিন্দুগামী একটা প্লেন হবে। তাহলে তাহলে এটার ইকুয়েশনটা কি এরকম হবে, x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল 1? 1 হবে কেন? 0 হবে না? 0। জি স্যার, যেহেতু মূল বিন্দুগামী।
তো এটার ওই ফরম্যাটে না চিন্তা করে এই ফরম্যাটে চিন্তা করতে পারো যে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0। তাহলে এইটা আবার d0 হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা আবার এক্স অ্যাক্সিসের সমস্ত পয়েন্টকে কন্টেইন করে, মানে 100 পয়েন্টকে কন্টেইন করে, 200 পয়েন্টকে কন্টেইন করে, 0.500 স্যার পয়েন্টকে অল কন্টেইন করে। x axis বলে দিলেই তো হয়। হ্যাঁ, সেটাই বলতেছি। এখন তোমার তো দরকার 3টা পয়েন্ট অ্যাকচুয়ালি। আর 3 পয়েন্ট যদি ওখানে বসাও, যদি সব এক্স অ্যাক্সিস থেকে নাও তাহলে আবার বের হবে না। কিন্তু এক্স অ্যাক্সিসকে যে কন্টেইন করে সেই সাপেক্ষে আমি একটা কনক্লুশনে আসতে পারি, ওই যে তোমার এক্স এর কোফিশিয়েন্ট মানে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0 যে ইকুয়েশন, এখানে a এর মান অবভিয়াসলি 0 হবে। তুমি বসায় টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ, কারণ আমার y 0 বসাও, z 0 বসাও, তাহলে কি ax ইকুয়াল টু 0 আসবে না? জি স্যার। আর x তো 0 হইতেও পারে, নাও হইতে পারে, সব জায়গায় তো 0 না। তার মানে অবভিয়াসলি কি a এর মান 0। তার মানে আমাদের ইকুয়েশনটা আরো শর্ট হয়ে আসলো। কি আসলো? by প্লাস cz। ঠিক আছে, তো ইকুয়াল টু 0। তো এখানে তুমি আবার 3 4 5 পয়েন্ট দিয়েও তো এটা পাস করে। তো তুমি এই পয়েন্টটা বসাও, তাহলে বি আর সি এর মধ্যে একটা রিলেশন পাবা। পরে তুমি ফ্র্যাকশন ট্র্যাকশন এগুলাকে অবজ্ঞা করে তুমি লাস্টে ইকুয়েশন দাঁড় করাইতে পারো যে 5y মাইনাস 4z ইকুয়াল টু 0 হবে আমাদের প্লেনের ইকুয়েশন। কথা বুঝে গেছে? আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হবে 5y মাইনাস 4z ইকুয়াল টু 0, মানে বি এর মান আমি 5 নিতে পারবো, সি এর মান মাইনাস 4 নিতে পারবো। অল্টারনেট আরো ভার্সন পসিবল, মানে সবচেয়ে সিম্পল যদি আমি এইভাবে চিন্তা করি, কোনো ফ্র্যাকশন ট্র্যাকশন রাখবো না, তাহলে এইভাবে আমি অ্যান্সারটাকে লিখতে পারি। প্লেনের ইকুয়েশন বের করার আরো ওয়ে আছে। আমরা যে ওই যে একটু আগে বললাম যে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0 আসবে আমাদের ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে a b c এই কোফিশিয়েন্ট গুলোকে নিয়ে যদি একটা ভেক্টর তৈরি করো, সেটা হবে এই প্লেনের জন্য একটা নরমাল ভেক্টর। এগুলো তোমাদের ক্যালকুলাসে ছিল। হ্যাঁ, ভেক্টর ক্যালকুলাসে জিওমেট্রিক পার্টে ছিল আর কি। মনে আছে তো এটা সবাই, প্লেনের ইকুয়েশন যে পড়ছো? জি স্যার। ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু d, এই প্লেনের ইকুয়াল স্যার প্লাস d ইকুয়ালস 0 ছিল। মানে এই প্লেনের জন্য সেটা বলতেছি না, মানে ইন জেনারেল বলতেছি যে এই প্লেনের ইকুয়েশনের জন্য একটা নরমাল ভেক্টর, নরমাল ভেক্টরটা কি, যেমন একটা কাগজ একটা হচ্ছে প্লেন, তো সেটার উপরে তুমি লম্বভাবে একটা কলম ধরলা, তাহলে সেই কলমের যে ভেক্টর ডিরেকশন সেটাই হচ্ছে যে এবিসি কোফিশিয়েন্টের সাথে রিলেট করে। ঠিক আছে, এটাকে বলা হয় ইসের জন্য নরমাল, প্লেনের জন্য নরমাল বলা হয়। তাহলে তুমি সেই এবিসির মান অন্যভাবে বের করতে পারো। সেটা কিভাবে, খেয়াল করে দেখো। এখন এক্স অ্যাক্সিস, এটা তো একটা লাইন, তাই না? এটার ডিরেকশন রেশিও কত বলো তো? এটার ডিরেকশন রেশিও কত? লাইনের ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন মনে আছে এগুলা? না সব খেয়ে ফেলছো? কি মনে পড়ে? ডিরেকশন রেশিও কাকে বলে? এই লাইনটা যে ভেক্টরের প্যারালাল, সেটাই একটা ডিরেকশন রেশিও হিসেবে তার কম্পোনেন্ট গুলোকে তুমি বলতে পারো। এটা 100 ভেক্টরের প্যারালাল না? এক্স অ্যাক্সিসটা 100 ভেক্টরের প্যারালাল না? জি স্যার। তাহলে এটা ডিরেকশন রেশিও হচ্ছে 100। ঠিক আছে, স্যার আমরা এল এম এন দিয়ে বের করতাম না ডিরেকশন রেশিও? হ্যাঁ সেটাই, এল এর মান 1, এম এর মান 0, এন এর মান 0। 0। ঠিক আছে, তো এখন আরেকটা ভেক্টর লাগতে পারে। এখন আমি যে ওই যে বলতেছিলাম 3 4 5 পয়েন্ট দিয়েও কিন্তু আমাদের প্লেনটা পাস করবে, তাই না? আবার 3 4 5 শুধু এই পয়েন্টটাকে দ্বারা স্প্যান করা যেই স্পেস, সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, মূল বিন্দুগামী, এবং 3 4 5 এই পয়েন্টগামী একটা সরলরেখা হবে। এই সরলরেখার ডিরেকশন রেশিও কত হবে বলতো? 3 4 5 পয়েন্ট দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, এই সরলরেখাটার ডিরেকশন রেশিও কত হবে? কি এনিওয়ান? 300। এটা 300 হবে? এটা কোন ভেক্টরের প্যারালাল একটু চিন্তা ভাবনা করে বলো। ডিরেকশন রেশিও কিন্তু এটার সাথে ডিরেকশন ভেক্টরের সম্পর্ক আছে, একটু আগে বললাম। বলি কিছুই মাথায় নাও না, পুরনো পড়াও যাও ভুলে।
তো ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অবস্থায় আছি। আর বাবা এটা 3 5 এই ভেক্টরেরই প্যারালাল, এটা সিম্পল জিনিস, উল্টা ভাবে চিন্তা করতেছো কেন? তাহলে এটা 3 এটা মূল বিন্দুগামী আর 3 4 5 বিন্দুগামী না? জি স্যার। তো এই দুইটা পয়েন্ট যোগ করলে তো আমি ভেক্টরটা পাচ্ছি, হুম, বা পয়েন্টটা বিয়োগ করলে তো আমরা ভেক্টর ফর্মটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 3 4 5 যে ভেক্টরটা হয় সেই ভেক্টরের কি প্যারালাল। কথা বুঝছো? তার মানে আমি বলতে চাচ্ছি আমাদের যে প্লেনের ইকুয়েশন আমরা বের করতে চাচ্ছি সেই প্লেনের যে নরমাল ভেক্টর, সেই প্লেনের যে নরমালটা আছে সেটা কিন্তু 1 0 0 ভেক্টর এবং 3 4 5 ভেক্টর দোনোটার উপরে এট এ টাইম পারপেন্ডিকুলার হবে। চিন্তা করে দেখো, ইমাজিন করে দেখো জিওমেট্রিক্যালি। আমাদের এই দুইটা লাইনের আলোচনায় যে আমরা করতেছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস যে লাইন সেটাও কিন্তু এই প্লেনের মধ্যে বিলং করে, এবং আরেকটা যে লাইন বললাম ওই যে মূল বিন্দু থেকে 3 4 5 বিন্দুগামী যে লাইনটা আছে সেটাও কিন্তু প্লেনের মধ্যে কি বিলং করে। তাহলে এই দুইটা লাইন কিন্তু প্লেনের উপরে আছে, মানে একটা কাগজ নিলা, এই কাগজের উপর দুইটা দাগ টানলা তুমি। এখন তুমি যদি কাগজের উপর লম্বালম্বি ভাবে একটা কলম ধরো, এই দুই দাগের সাথে পারপেন্ডিকুলার অবস্থানে থাকবে না সে? কি বুঝতে পারতেছো নাকি বুঝো নাই জিনিসটা? একটা কাগজের উপর দুইটা লাইন টানলাম, এখন কাগজের উপর যদি একটা কলম খাড়া ভাবে ধরি, জি এই স্যার, দুই দুইটা লাইন লাইনের সাথে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকবে না? জি স্যার। তাহলে তুমি এখন এখন সেই ইন্টারমিডিয়েটের পড়া চিন্তা করো যে দুইটা ভেক্টরের উপর এট এ টাইম পারপেন্ডিকুলার আরেকটা থার্ড ভেক্টর কিভাবে বের করা যায়, সেটা কিভাবে বের করা যায়? স্যার কিছু মনে নাই স্যার, আপনি বলে দেন। ভাই ইন্টারমিডিয়েটের পড়া যদি বইলা দিতে হয় তাই তো স্যার ওই যে এই যে পারপেন্ডিকুলার x মাইনাস আলফা বাই এরকম কিছু স্যার। থার্ড পারপেন্ডিকুলার এক্স মাইনাস ক্রস প্রোডাক্ট ভুলে গেছো? দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আরেকটা থার্ড ভেক্টর বাই করতে হলে কি করতে হয়? তাদের ক্রস করতে হয়, ক্রস প্রোডাক্ট নিতে হয়। জি স্যার। কি মনে পড়ছে নাকি মাথায় খেলতেছে না? কি বুঝা স্যার গেছে? দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, ওটা তো ক্রস প্রোডাক্ট করা যায় যদি পারপেন্ডিকুলার হয়, থিটা 90 সেটা ডিগ্রি, বলি নাই, তাহলে ওই পাশে সেটা 0 সেটা বলি নাই, সেটা বলি নাই। দুইটা ভেক্টর দেওয়া আছে, এখন তুমি থার্ড আরেকটা ভেক্টর বাই করবা যেন আগের দুইটার সাথেই সে পারপেন্ডিকুলার হয় একসাথে। কথা কথা বুঝো নাই কি বলছি? দুইটা ভেক্টর তারা নিজেরা পারপেন্ডিকুলার কি না এটা আমাদের আলোচনার বিষয় না। বলতেছি আমি তৃতীয় আরেকটা ভেক্টর বের করব যে আমার দেওয়া দুইটা ভেক্টরের সাথে একসাথে তোমার লম্বালম্বি ভাবে থাকবে। এই যে একটু আগে বললাম যে এই যে দুইটা দাগের সাথে আমার কলমটা লম্বালম্বি ভাবে আছে, এন্ড দুইটা দাগ এরা নিজেরা প্যারালাল থাকতে পারে, 90 তে থাকতে পারে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে পারে, 60 তে থাকতে পারে, কিভাবে থাকবে আমার তো বিষয় না, কিন্তু নরমাল তো দুজনের সাথে পারপেন্ডিকুলার নাকি? জি কথা বুঝছো? জি স্যার। তো এই তোমরা কি ক্রস প্রোডাক্টের ডেফিনেশন পড়ো না? হ্যাঁ স্যার। যেটা ক্রস প্রোডাক্টের যে রেজাল্ট অ্যান্সার আসে সেটা আগের দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয় না? জি স্যার। তো এখানে তুমি যে নরমাল ভেক্টরটা বের করতে চাও সেটা 3 4 5 ভেক্টর এবং 1 0 0 ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলেও তুমি কি ওই এবিসি এর মানের রেশিও পেয়ে যাবা। কথা বুঝছো? তো এই দুই ওয়েতে তুমি এই প্লেনের ইকুয়েশন বের করতে পারো। তো 1 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কোনো ধোঁয়াশা আছে? বিষয়টা বুঝতে পারছো? স্যার ভিডিওটা কি আপলোড করা হবে? আপলোড করব, তবে লেটও হতে পারে, সমস্যা নাই। এখন এই যে ওয়ান ডাইমেনশন এক্সটেনশন জিনিসটা বুঝছো কিনা আর কি, যে আসলে আমি একটা লাইন দেওয়া আছে সেটা একটা পয়েন্টের সাপেক্ষে আবার এক্সটেন্ড করতেছি এরকম কিন্তু। হ্যাঁ, তার মানে কি তোমার এই লাইনটাকে তুমি 3 4 5 পয়েন্ট দিয়ে প্যারালাল একটা লাইন চিন্তা করো, আবার 3 4 5 এর মাল্টিপল কোনো একটা নিলা, মনে করো 2 দিয়ে গুণ করলা 6 8 10 হয়ে গেল, সেই পয়েন্টে আবার তাকে ট্রান্সলেট করে নিয়ে গেলা, প্যারালাল রেখে ট্রান্সলেট করে নিয়ে গেলে, এইভাবে 3 4 5 এর যত মাল্টিপল আছে সব মাল্টিপলে তুমি এই লাইনটাকে একবার একবার করে রিপ্লেস করো, এবং যাদেরকে রিপ্লেস করলে কম্বাইনলি চিন্তা করো, জিনিসটা কি হবে? একটা প্লেন হবে না? জি স্যার। কথা বুঝছো? স্যার এটা বুঝছি যে প্লেন হবে, কিন্তু প্লেনের যে ইকুয়েশনটা বের করা ওটা আমরা স্যার এখনো ভালো করে মানে
স্যার আমরা তো আসলে অনেক জিনিস ভুলে গেছি, এই জন্য ওটা বের করাটা বুঝবো না, কিন্তু এটা যে প্লেন স্যার হবে ওটা বের কিভাবে করে হবে নিলে সেটা বুঝছি সমস্যা স্যার। নেই। আর স্যার ইন জেনারেল ফর্মটা কি কিছু লিখতে হবে যে এক্সটেনশনটা এরকম হবে, মানে শুধু প্লেনের ইকুয়েশনটা বের করলেই হবে নাকি স্যার আর কিছু লিখা লাগবে? না, প্লেনের ইকুয়েশনটা বের করলেই চলবে, সমস্যা নাই। ঠিক আছে স্যার। ওকে, তো 1 নাম্বার কোশ্চেন আশা করি কনফিউশন নাই, থাকলে কোশ্চেন রেজ করতে পারো। এবার হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেন কি আছে যে এক্সটেনশন ম্যাপ আর হচ্ছে রেস্ট্রিকশন ম্যাপ, এটা কিন্তু দুইটা ডেফিনিশন কিন্তু একসাথে রিলেটেড, ঠিক আছে? মনে করো একটা স্পেস আর তার একটা সাব স্পেস। এখন সাব স্পেসে একটা ফাংশন অথবা ট্রান্সফরমেশন অথবা অপারেটর অথবা ফাংশনাল কোনো কিছু একটা ডিফাইন করা আছে। এখন ফুল স্পেসে কাজ করার মতো যদি আমি অন্য আরেকটা কোনো ফাংশন বা ট্রান্সফরমেশন লিঙ্কটা ওইটার সাথে, মানে ওইটা যদি ফাংশনাল হয় তাহলে তোমার এক্সটেনশনটা ফাংশনাল হবে, এটা যদি অপারেটর হয় তাহলে ওইটা অপারেটর, মানে সেম ক্যাটাগরির জিনিস হইতে হবে। তো তুমি যদি এখন মূল স্পেসে এমন কাউকে পাও যে ওই যে একটু আগে আমাদের সাব স্পেসে যে ফাংশনটা আছে তার অনুরূপ মান সে ওই সাব স্পেসও দেয়, আবার মূল স্পেসও বাইরের পয়েন্টও সে কাজ করতে পারে, তখন সেটাকে বলে এক্সটেনশন ম্যাপ। কথা কি বুঝছো জি বিষয়টা? স্যার। আর যে ওই যে সাব স্পেসে কাজ করতেছে তাকে বলা হয় রেস্ট্রিকশন ম্যাপ, আর যে বড়টায় কাজ করতেছে তাকে বলা হয় এক্সটেনশন ম্যাপ। কারণ যে ছোট জায়গায় কাজ করতেছে ওর একটা বাউন্ডারি আছে, মানে ও তো সাব স্পেসের বাইরে কাজ করতে অ্যালাউড না। ব্যাপারটা কি বুঝছো? রেস্ট্রিকশন কেন বলা হচ্ছে? ও হচ্ছে ওই সাব স্পেসের জন্য ফিক্স করা। হ্যাঁ, তো তারই সেম কার্যকারিতার যদি আমরা এমন আরেকটা ফাংশনাল বা ফাংশন পাই যেটা আমার মূল স্পেসে কাজ করবে, আবার সাব স্পেসও সেম টু সেম মান দিবে, তখন সেটাকে কি বলে? তোমার এক্সটেনশন বলে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন এখানে আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিছি। ধরো এই যে ছোট এফ, এটা হচ্ছে আমার R2 এর জন্য কাজ করে। স্যার এখানে আর ছোট এফটা হচ্ছে রেস্ট্রিকশন আর বড় এফটা হচ্ছে বড়টা এক্সটেনশন। হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, তো R2 এর জন্য আমি এফটাকে ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের R2 এর পয়েন্টকেও তুমি 3 কম্পোনেন্ট বিশিষ্ট চিন্তা করতে পারো বা করা লাগতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমি আসলে ইনপুট দিচ্ছি XY 0 এরকম আর কি, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের R3 এর মধ্যে ডিফাইন করা। আবার আমি যদি এই জায়গায় R2 এর কোনো একটা পয়েন্ট বসাই আর এইখানে R2 এর কোন একটা পয়েন্ট বসাই, সেম রেজাল্ট আসবে কিনা খেয়াল করে দেখো। জি আমি স্যার। ক্যাপিটাল এফ এ 110 R2 এর নিলে কোন একটা পয়েন্ট বসাবো, আর ছোট এফ এর মধ্যেও আমি মনে করো যে একই পয়েন্ট নিব, সেম রেজাল্ট আসবে কিনা? জি স্যার, ফাংশন তো কথা একই বুঝছো? স্যার, জেড এর ভ্যালু তখন আর থাকবে না। হ্যাঁ, কারণ আমার R2 এর জন্য কি জেড এর মান ফিক্সড আছে জিরো। 0, মানে এখানে আমি হিসাবটা যদি 3 কম্পোনেন্ট বিশিষ্ট পয়েন্ট আকারে চিন্তা করি তাহলে এটা অ্যাকচুয়ালি XY 0, ঠিক আছে? আর এখানে XYZ। তো আশা করি বুঝতে পারছো যে এটা কি হবে, এটা তোমার এক্সটেনশন ম্যাপ হবে, যেহেতু ওই সাবস্পেসেও সে ছোট এফ এর মতোই সেম টু সেম কাজ করে দিতে পারে, তাহলে ক্যাপিটাল এফটা হচ্ছে ছোট এফ এর এক্সটেনশন আর ছোট এফটা হচ্ছে ক্যাপিটাল এফ এর রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন কোথায়? রেস্ট্রিকশন বললে আবার বলে দিতে হয় কোনটুক, যে R2 এর উপরে এফ এর রেস্ট্রিকশন, ক্যাপিটাল এফ এর রেস্ট্রিকশন হচ্ছে স্মল এফ R2 স্পেসের মধ্যে বা সাব স্পেসের মধ্যে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এখন এখানে দিয়ে দিলাম যে এটা এক্সটেনশন হবে কিনা, হয়তো টেস্ট করছো, অ্যান্সার ইয়েসই আসবে। তো এখন বললাম যে ফাংশন বা ফাংশনালের নর্ম কিভাবে বের করে, এটা কিন্তু একটা 4টা ফর্মুলা তোমরা বইয়ের মধ্যে পড়ছো, এবং 4টা ফর্মুলা কিন্তু শেষমেশ একই মান দিবে, আলাদা আলাদা মান দিবে না কখনোই, এবং ফর্মুলাগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট, এরকম কিন্তু প্রমাণ বুঝছি। তোমাদের মিডেও আছে, পড়ছেও, ফাইনালেও আসার মতো খুব ভালো কোয়েশ্চেন এগুলা, খুব চমৎকার, মানে অ্যানালিটিক কোয়েশ্চেন আর কি, মানে বেসিক কোয়েশ্চেন। তো এই 4টার জিনিসগুলো একটার সাথে আর একটা কনভার্সন শিখে রাখবা, 2 ব্যাচের জন্য এটা উপদেশ আর কি। তো তো কোন একটা ফাংশন যেমন টি, আমি একটা স্পেসের উপর কাজ করাইতেছি, তাহলে একটা ইনপুট নিলাম এক্স, তার ইমেজ হলো টি এক্স, ঠিক আছে?
তো এখন এই টি এর নর্ম আমি বের করার ফর্মুলা কি জানি, চারটা ফর্মুলার মধ্যে একটা হচ্ছে যে সুপ্রিমাম অফ, হ্যাঁ, নর্ম অফ পি এক্স সাজ দ্যাট এক্স লেস অর ইকুয়াল এক্স এর নর্ম লেস অর ইকুয়াল 1, এটা একটা ছিল তাই না? আরেকটা ছিল যে সুপ্রিমাম অফ নর্ম অফ টি এক্স সাজ দ্যাট, হ্যাঁ, যে নর্ম অফ এক্স এক্স্যাক্টলি ইকুয়াল টু 1, এরকম একটা ছিল নাকি? মনে পড়ে তো? নর্মের স্যার। ডেফিনেশন, চারটা ডেফিনেশন ছিল, ওই চারটার মধ্যে দুইটা। তো এখানে যেটা অ্যাকচুয়ালি ডিরেক্ট ইকুয়াল 1 দেওয়া আছে, ওইটা দ্বারা কাজ করতে সুবিধা, কারণ তোমার পয়েন্টের সিলেকশন তখন কমে যায় অনেক। হ্যাঁ, ফুল একটা বলের ভিতর বাইরে সমস্ত পয়েন্ট নিয়ে টেস্ট করার চাইতে শুধু বাউন্ডারি পয়েন্ট নিয়ে টেস্ট করলে আমার কাজ কমে গেল না, জি স্যার, শুধু সারফেসে যেগুলো কাজ করে। সারফেসের মধ্যে যেগুলো আছে। তো আমি একটু রাফ এটা করেছি আর কি অঙ্কটার সলিউশন, যে আমরা এই যে ডেফিনেশনটা যে লিখলাম, ডেফিনেশন হিসেবে এখানে আমরা লিখলাম যে এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে ফাংশনাল, তাহলে এখানে এই যে নর্মটা আর অ্যাবসলিউট ভ্যালু একই কাজ করবে, এই জন্য এখানে নর্ম সাইন না দিয়ে আমি অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়েছি আর কি, জি দেখতে স্যার। পাচ্ছ স্ক্রিনে? আর এইখানে আমাদের এই যে পয়েন্ট, এটা হচ্ছে একটা 2D পয়েন্ট, তাই সেই 2D পয়েন্টের, হ্যাঁ, নর্ম এক্স্যাক্টলি কত নিছি? 1 1 নিয়েছি। হ্যাঁ, এটার আমরা সুপ্রিমাম ভ্যালু নিতে হবে, মানে এই যে ভিতরে এফ আছে এটার যে ভ্যালু আসবে এই কনস্ট্যান্টের আন্ডারে তার ম্যাক্সিমামটা সুপ্রিমামটা আমাকে নিতে হবে। তো আমরা জানি এটা মানে হচ্ছে আসলে 3x প্লাস 4y such that x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমার ওই যে তোমার সার্কেলের বাউন্ডারি Equation. পয়েন্ট গুলো, তাই না? জি স্যার। তো তো এই দুই উপায়ে কাজ করা যায়, সেটা আমি দুইটাই তোমাদেরকে ডিসকাস করব। যেমন আমি হচ্ছে এটাকে এখন পোলারে কনভার্ট করে নিয়ে যেতে পারি। পোলারে যদি কনভার্ট করো তাহলে এক্স কে তুমি সাইন থিটা দ্বারা রিপ্লেস করো, ওয়াই কে কস থিটা দ্বারা রিপ্লেস করো, তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি আসতেছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা। তাহলে এখন তোমার কনস্ট্রেন্ট এটার বদলে এখন এটা চলে আসলো যে তোমাকে আসলে থিটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে যে কোনো মানের জন্য সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে সেটাই তোমার সুপ্রিমাম হবে, নাকি? বুঝতে পারছো? তো এখন জি স্যার। এই 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 জাতীয় টার্ম মানে যে a sin থিটা প্লাস b cos থিটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করার অঙ্ক তোমরা ইন্টারমিডিয়েটে করছো, ভর্তি পরীক্ষায় আসে। হ্যাঁ, সেটা এখানে আর ডিটেইলস আলোচনা করলাম না। ওই কিন্তু স্যার পদ্ধতিতে তুমি এই যদি পদ্ধতিতে যদি করি তাহলে স্যার বড় এফটার জন্য তো পসিবল হবে না, কারণ যদি পোলারে হবে নিই হবে সেখানে তো হবে জেড। হবে হবে দেখাচ্ছি থামেন ম্যাডাম, আস্তে পরের অংশ তো আসতেছি আমরা। তো সেটা হচ্ছে গিয়ে তাহলে এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু 5 আসবে, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্যাপিটাল এফ এর কথায় আসি। এখন ক্যাপিটাল এফ এর নর্ম দেখো জিনিসটা একই হবে, এখানে অ্যাবসলিউট ভ্যালু দিলাম সেই একই কারণ এটা হচ্ছে ফাংশনাল, আমরা এই জন্য অ্যাবসলিউট ভ্যালু দিয়েছি, তার মানে আমাদের এই যে পয়েন্টটা আছে তার নর্ম এক্স্যাক্টলি 1 এটা আসবে। তার মানে আমাকে এই এক্সপ্রেশনটার অ্যাবসলিউট ভ্যালু সাপেক্ষে সবচেয়ে সুপ্রিমাম ভ্যালুটা বের করতে হবে এই কনস্ট্যান্টের আন্ডারে, মানে এই শর্তের সাপেক্ষে যেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু কি হয়? 1 হয়। এই জাতীয় অঙ্ক ক্যালকুলাসে ছিল, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করা যায়, করেছো তোমরা। তোমাদের ওই যে বেসিক ম্যাথমেটিক্স কোর্সেও থাকার কথা, আমরা ফার্স্ট ইয়ারে তোমার ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স কোর্সের মধ্যে পড়েছি যে এই কন্ডিশনের সাপেক্ষে তোমার অমুক টার্মের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কত হয় সেটা বের করো। তো এটা আমি দুইটা পদ্ধতিতে আলোচনা করছি। আবার বলি, এই ক্যালকুলেশন এইভাবে না করে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করা যেত। আমি এই জায়গায় দুইটাই দেখাইছি যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করতে হলে তোমার মূল যে এক্সপ্রেশন আছে যেটার তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে চাও তার গ্রেডিয়েন্ট ভেক্টর বের করতে হয়। তাহলে এটার গ্রেডিয়েন্ট ভেক্টর করলে দেখবা এটা 3i প্লাস 4j প্লাস 12k আসবে। ওকে, আমি যদি এই যে এই এক্সপ্রেশনটার গ্রেডিয়েন্ট নেই, বুঝতে পারছো? আর আমার যে কনস্ট্রেইন্ট ফাংশন যেটা আছে, হ্যাঁ, এখানে যে শুধুমাত্র প্লাস মাইনাস ধ্রুবক যেটা থাকবে এটা নিলেও হয় না নিলেও হয়, কারণ গ্রেডিয়েন্ট একই আসবে। তাহলে এটা গ্রেডিয়েন্ট কি আসবে? এই যে 2xi প্লাস 2ij প্লাস 2zk, বুঝতে পারছো গ্রেডিয়েন্টটা? এটা আমি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে দেখাচ্ছি আর কি। তো ম্যাক্সিমাম মিনিমাম থাকার শর্ত হচ্ছে এই দুই গ্রেডিয়েন্ট ভেক্টর এরা প্যারালাল হইতে হবে, এটা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের শর্ত। তোমরা যদি রিভিউ করে থাকো কেউ বই থেকে মনে পড়ার কথা, তাহলে আমরা যদি এই দুইটাকে প্যারালাল ধরি তার মানে এদের আই এর সাথে কম্পোনেন্ট গুলো, জে এর সাথে কম্পোনেন্ট গুলো, কে এর সাথে কম্পোনেন্ট গুলো কি এগুলো সমানুপাতি হবে। তার মানে x/3 y/4 z/12 ইকুয়াল টু সাম, মানে তিনটাই সমান হবে, সেটাকে আমরা একটা Constant. ল্যামডা, একটা কনস্ট্যান্ট ল্যামডা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা
এক্স এর মান ল্যামডার সাপেক্ষে প্রকাশ করলাম, আবার এইখানে বসাই দিলাম, যেহেতু এদের স্কোয়ারের যোগফল কি 1। তাহলে এই কন্ডিশন ইউজ করে আমি পরে দেখলাম ল্যামডার মান আসলে 1/13 হয়। তো এক্স এর মান 3/13, ওয়াই এর মান 4/13, জেড এর মান 12/13 এরকম আসবে। তো সেগুলো এখানে বসাই দিলে এরপরে আমি দেখতেছি এরকম 13 আসতেছে। কথা ক্লিয়ার? ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা বুঝতে পারছো? জিনিসটা সোজা, কিন্তু জাস্ট দুইটা গ্রেডিয়েন্ট নিয়ে কম্পেয়ার করলেই হয় আর কি। এখন যে কনস্ট্যান্টটা ধরবা সেটা তোমার এই যে রেস্ট্রিকশন যেটা থাকে, মানে কনস্ট্রেইন শর্ত থাকে, ওইখান থেকে ইউজ করলেই তোমার চলে আসে, সমস্যা নাই। আশা করি এই অংশ বুঝতে পারছো। এখন যেটা বললা, এখন যদি আমরা এই যে থিটা পদ্ধতিতে যাই, যেহেতু এটা 3 কম্পোনেন্ট বিশিষ্ট, সো এখন আমাকে যাইতে হবে তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে আমি এক্স কে ধরবো সাইন থিটা সাইন ফাই, ওয়াই কে ধরবো কস থিটা কস ফাই, আর জেড কে ধরবো শুধু কস ফাই। এখানে তাহলে এখানে একটু একটা একটু একটু ভুল আছে, দাঁড়াও, এখানে একটু, এটা সাইন ফাই হবে, এই যে যেখানে এটা হচ্ছে 3 সাইন থিটা সাইন ফাই, এটা হবে 4 কস থিটা সাইন ফাই, আর এটা হবে 12 কস ফাই আর কি। আরো অল্টারনেট ভার্সন পসিবল, ক্যালকুলাসের বইয়ে দেখতে পারো। কারণ কি, এটা কিন্তু একটা স্ফিয়ারের ইকুয়েশন না 3D তে। জি স্যার, কিন্তু স্যার আপনি তো পোলারে করতেছেন স্যার, ওটাকে যদি পোলারে করি এটা এটাও তুমি স্ফেরিক্যাল চিন্তা করতে পারো। ফাই এর মান কত তোমার, ওই যে এক্স ওয়াই প্লেনের উপরে ফাই এর মান কত হবে? 90 হবে না? কস ফাই, কস 90 ডিগ্রি কত আসে? 0। তা ওই যে ওই পার্ট গুলো 0 হয়ে যাচ্ছে, কারণ এটা বললাম যে এটা সাইন থিটা সাইন ফাই, আর সাইন ফাই এর মান 1, একই তো। স্ফেরিক্যাল ওইটাকেও চিন্তা করা যায়, ওইখানে ফাই এর মান তোমার ডিরেক্ট 90 ডিগ্রি আর কি, ঠিক আছে? তখন সাইন ফাই 1 আসবে, আর এখানে একটু আগে বললাম একটু ভুল লিখেছি, এটা সাইন ফাই হবে। তো এখানে খেয়াল করো, আমি এই দুই জায়গাতে কিন্তু সাইন ফাই কমন নিয়ে ফেলতে পারি, তাই না? এই দুই জায়গা থেকে। আর এখানে একটু আছে, থিটার রেঞ্জ কিন্তু 0 থেকে 2 পাই, আর ফাই এর রেঞ্জ কিন্তু 0 থেকে পাই। এটা নিশ্চয়ই আইডিয়া আছে, দুইটার রেস্ট্রিকশন কিন্তু দুই রকম। তাহলে এই দুই কন্ডিশনের সাপেক্ষে আমাকে সুপ্রিমাম বের করতে হবে। এখন সুপ্রিমাম যদি বের করো, এখান থেকে প্রথমে তুমি সাইন ফাই কমন নাও। সাইন ফাই কমন নিলে খেয়াল করো, এই ভিতরের এক্সপ্রেশনটা আসবে না, এখানকার যে এক্সপ্রেশন সেটাই আসবে না, যদি আমি এখান থেকে সাইন ফাই কমন নেই। জি স্যার। তো সাইন ফাই এর সাথে যে টার্মটা থাকে তার থিটার সাপেক্ষেই তার ভ্যালুটা নির্ভর করে। তাহলে সেই থিটার অংশের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 5 হবে, যেটা আমরা এই যে একটু আগে দেখছি। তার মানে তখন আমরা আরেক লাইন বাড়ায় করতে পারি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সুপ্রিমাম অফ 5 সাইন ফাই প্লাস 12 কস ফাই, এরকম আসবে পরের লাইনটা। 5 কস ফাই প্লাস 12, না না সরি, 5 সাইন ফাই প্লাস 12 কস ফাই, এরকম আসবে। কারণ সাইন ফাই তো কমন নিলাম, আর থাকতেছে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 5। তাহলে 5 সাইন থিটা আর হচ্ছে 12 কস থিটা, সেই আগের রুলের মতো আবার অ্যাপ্লাই করো, তাহলে ওই এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু 5 আর 12 মিলে এটা আসবে তোমার 13 আর কি। ওই লাইনগুলো আমি করি নিয়ে, আশা করি পদ্ধতি বুঝতে পারছো আর কি। দুই পদ্ধতি বুঝছো? তাহলে জি, আমাদের স্যার পরের হ্যাঁ, লাইনে কি আমরা সরাসরি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে দিতে পারবো? পরের লাইনে সরাসরি এটা লিখে দেওয়া যায়, আবার বলতে পারো যে ওই যে a sin থিটা প্লাস b cos থিটা এরকম ফরম্যাটের যে কোনো এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু অ্যাকচুয়ালি রুট ওভার a a স্কয়ার স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার। b স্কয়ার। স্যার একটা কথা বলি স্যার, এই বলো। যে স্পেরিক্যাল কোঅর্ডিনেটের যে সিস্টেমটা আছে স্যার, এটা তো অনেক বেশি ঝামেলার। এর চেয়ে ল্যাগ্রাঞ্জের এইটাকে যদি আমরা 2 ডাইমেনশনাল ইউজ করি, সেক্ষেত্রে তো আমি সেম 3x প্লাস। শোনো শোনো, হ্যাঁ একই আসবে। আমি বলি দুই জায়গায় আমি দুই নিয়ম রিপিট করতে চাই নাই, আমি তো এই জন্যই বলছি এটাও তুমি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করতে পারো একই। ওই এটার গ্রেডিয়েন্ট বের করবা, এটার গ্রেডিয়েন্ট বের করবা, দুইটা গ্রেডিয়েন্ট কম্পেয়ার করে, যেহেতু প্যারালাল তারা, ওখান থেকে ল্যামডা নিয়ে আসবা, পরে এই কন্ট্রাকশন বের করে ল্যামডার মান বের করবা, সেই ল্যামডা এখানে বসাই দিলে তোমার ম্যাক্সিমাম চলে আসবে। স্যার 5ই আসবে। গ্রেডিয়েন্ট তো আলাদা হবে না স্যার, দুইটাতেও একই ফাংশন। 12z যেহেতু নাই, ওখানে ওটার ডেরিভেটিভ আসবে না, তাহলে এটার হাফ হাফ অংশ কিন্তু নিয়ে ওটা করে না না, ফেললেই তো। এখানে তো তোমার জেড কম্পোনেন্ট আসবে না, কারণ এখানেও জেড নাই, এখানেও জেড নাই, হ্যাঁ মানে স্যার, তোমার সেটাই কাজ বলতেছি। কমে এটা গেল, কাজ কমে গেল আর কি। এই যে তখন তোমার এই এই x এই বাই অংশ 3 তো y বাই থাকবে 4। না, তখন ল্যামডার মান তো 1/5 আসবে, জি স্যার, তো 1/5 দিয়ে ওখানে বসাই দিলেই তো বসাই দিলে ইজি হয়ে হয়ে যাবে। যাচ্ছে।
এই তো, হ্যাঁ ঠিক আছে, মানে এখানে এক্সপ্রেশনটা হবে 3 ইন্টু 3/5 প্লাস 4 ইন্টু 4 into 4/5। 3 হ্যাঁ 4/5 ওইভাবে করে তারপরে তোমার 25/5 আসবে, শেষে অ্যান্সার আসবে 5 আর কি। তো দুই পদ্ধতিতে করা যায়, আমি দুইটাই বুঝাইলাম। আসলে যে আরো অন্য ভিন্ন পদ্ধতি হতে পারে, তুমি ট্রাই করে দেখতে পারো, সমস্যা নাই। একভাবে মাথায় আসলেই হলো, সলিউশন করা দিয়ে হলো কাজ। তো আশা করি এই প্রবলেমে বুঝতে পারছো নাকি? জি স্যার তো এরপরে দিয়ে তো এই যে 3 নাম্বার কোশ্চেনে তোমাদের পোস্টসেটের এক্সাম্পল ছিল যে পোস্টসেটের মধ্যে আমি একটা পার্শিয়াল অর্ডার ডিফাইন করে দিয়েছিলাম যে আমি যদি এই দুইজনের মধ্যে থেকে যে কোনো দুইটা এলিমেন্ট এ নেই, তাহলে এ ডিভাইডস বি। এখানে ডিভাইডসটাকে আমরা পার্শিয়াল অর্ডার বা কম্পারিজন স্ট্যান্ডার্ড হিসেবে ঠিক করলাম। তার মানে হচ্ছে এ বি কে যদি ভাগ করে, তাহলে এ কে বলবো যে সে জুনিয়র, মানে সরি সিনিয়র না, আর বি কে বলবো সে জুনিয়র না। এরকম স্যার বলতে পারো যে স্যার না দিয়ে বলতেছেন কেন, ডাইরেক্ট সিনিয়র জুনিয়র বললেই তো হয়। মানে এ হচ্ছে জুনিয়র আর বি হচ্ছে সিনিয়র, এইভাবে বলা কিন্তু লজিক্যালি একটু ভুল আছে, কারণ ইকুয়াল কেসটা কিন্তু তখন আসবে না। তো এটার মানে হচ্ছে যে এ বি কে ভাগ করে মানে হচ্ছে এ সিনিয়র না, বি জুনিয়র না। বুঝাইতে পারছি? কথা বুঝছো? না স্যার এটা বললেই তো হয় যে বি এর সাথে এ এর কন্ট্রাক্ট আছে কিন্তু বি তার সাথে করে নাই, এ করছে। স্যার এ লেস দেন বি এ ডিভাইডস বি, এটা বললে হয়। না, আমি যে বলতেছি যে কম্পারিজন করলে তো একজনকে সিনিয়র বলতে হয়, একজনকে জুনিয়র বলতে হয়। হ্যাঁ, আবার কম্পারিজন করলে সেমও আসার একটা সম্ভাবনা থাকে। তোমরা যে পড়ছো পার্শিয়াল অর্ডার, আরেকটা আছে এরকম সেম আরেকটা অর্ডার আছে, ওটা হচ্ছে টোটাল অর্ডার, টোটাল যেখানে অর্ডার ইনসেট। হ্যাঁ টোটাল অর্ডার, এটাও কিন্তু একটা অপারেটর, সেটা কিন্তু ইকুয়াল কেসটা থাকে না তখন। সেই সেই কম্পারিজনটাকে বলা হয় তোমার টোটাল অর্ডার। ওকে, আচ্ছা যেমন স্ট্রিক্টলি যদি আমি গেটার দেন ধরি, সেটা কিন্তু একটা টোটাল অর্ডার স্ট্যান্ডার্ড দ্বারা হবে আর কি। তো এখানে যেটা বলতেছিলাম যে এ জুনিয়র মানে সিনিয়র না, বি হচ্ছে সিনিয়র না, উল্টা একটু ভুল বললাম, মানে এ হচ্ছে সিনিয়র না, বি জুনিয়র না। এই কথাটার মিনিং এরকম। এখন সহজভাবে বুঝার জন্য, যদিও কথার মধ্যে একটু ভুল, এভাবে মনে রাখতে পারো এ ছোট বি বড়, এ জুনিয়র বি সিনিয়র, এরকম আর কি। বুঝছো? জি স্যার। তো এখন বলতেছিলাম যে লার্জেস্ট পসিবল চেইন মানে হচ্ছে এই যে ভাগ প্রক্রিয়ায় একজনের সাথে আরেকজন রিলেট করে করে তুমি ম্যাক্সিমাম কত পর্যন্ত যাইতে পারো। এবং চেইন কিন্তু আমাদের মূল সেটের একটা সাবসেট হয়। আমি যদি 2 দিয়ে শুরু করি, 2 এর পরের সিনিয়র কে আছে? 4 আছে, ঠিক আছে। তারপরে 4 এর সিনিয়র 8 আছে, 8 এর সিনিয়র 360 আছে। তাহলে 2 4 8 360, এই কয়টাকে নিয়ে যদি একটা সেট নেই, সেই সেট একটা চেইন হবে। আমি যদি শুধু 2 4 নিয়ে করি, সেটাও একটা চেইন, কিন্তু এটা কিন্তু ওই বড় চেইনটার সাবসেট। তা আমি এজন্যই বলছিলাম যে লার্জেস্ট পসিবল সাবসেট। স্যার একটা কথা বলি, হ্যাঁ বলো। যদি কিছু না মনে করেন। কোনো সমস্যা নেই স্যার আমি এটাই বলতে চাচ্ছিলাম যে 2 4 8 10 360 এটা নিয়ে 2 এর লার্জেস্ট পসিবল, মানে 2 এর থেকে ছোট চেইন তো পসিবল, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে 10 বড় হবে না। চেইন। তো স্যার 10 আপনি হবে। বলছেন যে ফাইন্ড অল দা লার্জেস্ট পসিবল চেইনস, মানে হলো যে 2 এর জন্য যে সবচেয়ে বড় চেইনটা আসবে ওটাও, 3 এর জন্য সবচেয়ে বড় চেইনটা, মানে আমি এইভাবে বলি স্যার, কথাটা এরকম শোনায় না যে অল দা লার্জেস্ট পসিবল চেইনস, অল দা স্যার, আবার হ্যাঁ চেইনসও শেষে, তার মানে 2 3 4 5 যাদের যাদের চেইন গঠন হবে তাদের সবচেয়ে বড় চেইনটা। হ্যাঁ তো স্যার তাহলে আপনি যে বলতেছিলেন না কালকে যে আমি শুধু 2 এর জন্য চেইনটা কেন কনসিডার না করে সবার চেইন করছি, ও না না আবার না, সাবসেট হিসেবে। তুমি অন্য ভুল করছো অন্য জায়গায়। যেমন এই যে বললাম যে 2 4 8 360, এটা একটা চেইন হয়। হ্যাঁ, আবার শুধু জি 2 4 নিলেও কিন্তু একটা চেইন হয়, জি স্যার। কিন্তু এটা তো ছোট চেইন। আমি তো বলছি যে এটারও তো একটা বড় একটা চেইন আছে, সেম চেইনেরই একটা পার্ট। জি কথা স্যার। কি বুঝছো? হুম। মানে সেম চেইনেরই একটা পার্ট, কিন্তু এজন্যই বলছি সবচেয়ে বড়টার কথা, ছোটগুলা আমি নিতে বলি নাই।
তুমি যদি শুধু 2 নাও সেটাও কিন্তু একটা চেইন হবে, এক এক উপাদান নিয়েও কিন্তু চেইন হয়। স্যার সেটা বুঝছি, আমি বলতে চাচ্ছি যে স্যার পুরাটা মানে অল দা পসিবল বলতে গেলে অন্তত 2 3 5 এরটা তো অবশ্যই আসতে হবে না স্যার, কারণ হুম। এরাও তো একটা চেইন গঠন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 এর সবচেয়ে বড় চেন হলো 2 4 8 8 10 360, আবার 10 আসবে কোথা থেকে? 8 তো 10 এর সিনিয়র না, জি স্যার 10 আসবে না। 8 তো 10 কে ভাগ করে না, তুমি চেইনে আনবে, চেইনের মানে তো সিরিয়ালি যাইতে হবে তো। 2 4 8 360, ঠিক আছে, 10 এখানে এই চেইনের মধ্যে 10 আসবে না। তারপরে 3 দিয়ে যদি তুমি চেইন নাও, তাহলে 3 এর সিনিয়র কে আছে? 9 আছে, 9 এর সিনিয়র 360, তাহলে এখানে 3 সদস্য বিশিষ্ট একটা চেইন আসবে, 3 9 360, এটা একটা। আর 4 দিয়ে আমাকে ওই আগের যে চেইন আছে সেই চেইনের ইউনিক কোন চেইন বানানো যায় কিনা? ইউনিক কোন চেইন হয় মানে আমি 2 দিয়ে যে চেইন পাইছি সেটার না সাথে কি স্যার ওই যে প্রথমেরটার ব্যতিক্রম? স্যার সাবসেট হয়ে যায়। ওইটাই ব্যতিক্রম, কোনো 4 দিয়ে আমি কোনো পাচ্ছি না, তাহলে 5 দিয়ে ট্রাই করি। তাহলে 5 এর সিনিয়র আছে 5 10, 10 360। তাহলে 5 10 আর হচ্ছে 360। 8 দিয়ে নতুন কোনো চেইন হবে না, ঠিক আছে। 9 দিয়ে নতুন চেইন আসবে না, ওটা একটা সাবসেট হবে। 10 দিয়েও চেইন নতুন আসবে না, সাবসেট হবে। 360 তো একটা নিলে 360 দিয়ে কিন্তু একটা চেইন হয়, শুধু এক এলিমেন্ট বিশিষ্ট একটা চেইন হয়, কিন্তু এটা কিন্তু আবার সবার সাবসেটে, সব চেইনের সাবসেট, তাহলে এটা লার্জেস্টের মধ্যে আসতেছে না। কথা কি ক্লিয়ার? বুঝতে জি পারছো? স্যার। এখন হচ্ছে ম্যাক্সিমাল আর মিনিমাল পয়েন্ট। মিনিমাল মানে কি? যার আর কোনো জুনিয়র নাই, যেমন 2 এর আর কোনো জুনিয়র নাই, 3 এর জুনিয়র কেউ নাই। তুমি বলতে পারো স্যার 3 তো সংখ্যায় 2 এর থেকে ছোট। আমাদের এই ছোট বড় কম্পারিজন করতে হবে এই রিলেশন দিয়ে, এটাই হচ্ছে পার্শিয়াল অর্ডারের পার্থক্য। তুমি যে ছোট বড় বলতে চাও সেটা তোমাকে যে রিলেশন দেওয়া আছে সেটা সাপেক্ষেই তোমাকে ডিসিশন দিতে হবে। 3 মানে 2 3 কে ভাগ করে না, এজন্য এর হচ্ছে ইনকম্পেয়ারেবল, এদের মধ্যে তুলনা করা যাচ্ছে না। কথা বুঝতে পারছো? জি তাহলে স্যার। 2 এর জুনিয়র নাই কেউ, তাহলে 2 একটা মিনিমাল। 3 এর কোনো জুনিয়র নাই, তাহলে 3 একটা মিনিমাল। হ্যাঁ, 4 এর জুনিয়র আছে, 2 আছে। 5 এর কোনো 5 জুনিয়র নাই, তাহলে এটা একটা মিনিমাল। 8 এর জুনিয়র 2 জন আছে, 9 এর জুনিয়র আছে, 10 এর জুনিয়র আছে, ঠিক আছে, 360 এর জুনিয়র আছে, তাহলে মিনিমাল পয়েন্ট মাত্র কয়টা আসতেছে? 3টা, 3টা। 2 3 5। এবার যদি তুমি ম্যাক্সিমাল পয়েন্ট গুলো বের করো, তো শুরু থেকে শুরু করো। আবার এখানে আছে যে একই উপাদান সে ম্যাক্সিমাল মিনিমাল দুইটাই হইতে পারে, কারণ কন্ডিশন মিললেই তোমাকে, যদি সিনিয়র কেউ না থাকে তখনই তোমার সেটা কি ম্যাক্সিমাল হয়ে যাবে। যেমন 2 এর বড় আছে, 2 এর সিনিয়র আছে, অনেকেই আছে, 3 এর সিনিয়র আছে, 4 এর সিনিয়র আছে, 5 এর সিনিয়র আছে, 8 এর সিনিয়র আছে, 9 এর সিনিয়র আছে, 10 এর সিনিয়র আছে, 360 ও ওর সিনিয়র তো আর কেউ নাই, তাহলে 360 হচ্ছে কি একমাত্র ম্যাক্সিমাল পয়েন্ট। কথা বুঝতে পারছো? জি স্যার, যে সবার সিনিয়র। হ্যাঁ, সবার সিনিয়র হচ্ছে 360, তাহলে এটা ম্যাক্সিমাল। ম্যাক্সিমালও কিন্তু একাধিক হতে পারে, আবার 360 কিন্তু ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 360, আর মিনিমাম এলিমেন্ট কত? স্যার এখানে নেই স্যার, নেই স্যার, মিনিমাম না স্যার হয় না নেই স্যার, স্যার। মিনিমাম নাই। মিনিমাম নাই যে সবার, ইচ এন্ড এভরি ওয়ানের জুনিয়র, এমন কেউ আছে? না স্যার, এই নাই। সেটের মধ্যে নাই। আমি যদি এই সেটের মধ্যে এক বসায় দিতাম, এক তাহলে সংখ্যাটা স্যার এক বসায় দিতাম, হতো। তাহলে এক সবার মিনিমাম হইতো, জি স্যার, এক দিয়ে সবাইকে ভাগ যায়। ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো তো। এটার সাপেক্ষে কিন্তু যা বুঝালাম, জন স্লেমার কিন্তু খুব সুন্দর রিলেশন আছে, জন স্লেমারটা এটার সাথে একটু মিলায় করবা আর কি, টেস্ট করে দেখো যে এটা জন স্লেমা স্যাটিসফাই করে কিনা, একটু মনে মনে চিন্তা করিও। করে স্যার। আচ্ছা, তো আমাদের এই মিডের আলোচনা গেল, এখন আমরা পরবর্তী বলা যায়। তোমরা 12 ব্যাচের কি আসো না সব ঘুমাই গেছো পোলাপান? আচ্ছা স্যার। এক একজনের তো গলা শুনে মনে হয় ঘুম চলে আসছে মনে হয়। চ্যাপ্টার 5 এখানে আমাদের আছে, এটা 11 ব্যাচের সাজেশনের জন্য তোমাদের 2 বই থেকেই জিনিসপত্র দিয়েছি, একটা সিমন্সের বই থেকেও দিয়েছি, আবার হচ্ছে
ক্রিসজিগের বই থেকেও দিয়েছি। একই জিনিস দেখবা রিপিট পড়া, তো এই জন্য যে কোনো এক জায়গা থেকে ডেফিনেশন পড়লেই হবে। এই যে চ্যাপ্টার 5, পেজ নাম্বার তোমাদের পিডিএফ এ হচ্ছে 300, মানে 299 পেজে শুরু হচ্ছে আর কি। বই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটার যে থিওরেমটা খুব আসে, গতবারও আসে, নাম ছিল বানাক ফিক্স পয়েন্ট থিওরেম, আর একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে কন্ট্রাকশন থিওরেম। একই থিওরেমের দুইটা আলাদা আলাদা নাম আর কি। হ্যাঁ, দুইটাই মনে রাখিও যে কোনটা, নাম চেঞ্জ করলে অনেকে আবার ভাবে যে অন্য থিওরেম কিনা। তো বানাক ফিক্স পয়েন্ট থিওরেম অথবা কন্ট্রাকশন থিওরেম, আবার বানাক কন্ট্রাকশন থিওরেম, এইভাবে নাম হয়, মানে হাবিজাবি বহুত নাম আছে, কিন্তু ওই মনে রাখো যে ফিক্স পয়েন্ট থিওরেম আর ওই কন্ট্রাকশন থিওরেম আসলে একই, বানাক শব্দ থাকুক আর না থাকুক। তো এখন হচ্ছে ফিক্স পয়েন্ট কাকে বলে, এটা তোমরা ফার্স্ট মনে হয় নিউমেরিক্যাল কোর্সে পড়ছো, ওখানে একটা ফিক্স পয়েন্ট ইটারেশন ছিল না, মনে আছে? নিউমেরিক্যাল কোর্সের মধ্যে ফিক্স পয়েন্ট ইটারেশন দিয়ে তোমরা সলিউশন বের করছো। জি স্যার ছিল। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ওই সলিউশনটা যে এক্সিস্ট করে সেটার জন্য একটা কন্ডিশন ছিল না, যে এফ প্রাইম এর অ্যাবসলিউট ভ্যালু 1 এর কম হইতে হবে, এরকম একটা কন্ডিশন ছিল না? জি স্যার একটা কন্ডিশন ছিল। মনে আছে? ওই ওই কন্ডিশনটা কোথা থেকে আসে সেই ব্যাখ্যা পাবা আজকের লেকচারে। এই যে ফিক্স পয়েন্ট থিওরেম, ওইটা যদি তোমরা কেউ নিউমেরিক্যাল ওই থিওরেমটা পড়ে থাকো তো বেশ ভালো, পড়ে রাখছো আগে। তার আগে তোমাকে ফিক্স পয়েন্ট বুঝতে হবে। কোনো ম্যাপিং এর আন্ডারে আমি যে ইনপুট দিলাম সেই আউটপুটটা যদি আবার ব্যাক আসে তখন সেটাকে ফিক্স পয়েন্ট বা আইগেন পয়েন্ট বলে। তোমরা এই যে ইসের মধ্যে পড়ছো না যে ভ্যালু, আইগেন ভ্যালুর মধ্যে তো হচ্ছে তোমার যা দিব তার একটা মাল্টিপল আসবে, তাই না? আর ফিক্স পয়েন্ট হচ্ছে যা দিব সেটাই আসবে, তার মানে এখানে আইগেন ভ্যালু কি 1। ফিক্স মানে ফিক্স পয়েন্টও কিন্তু একটা আইগেন ভেক্টর, সেটার আইগেন ভ্যালু কত? 1। এইভাবে চিন্তা করতে পারো। যেমন তুমি এক্স স্কয়ার ফাংশন যদি কি করো, আমি 0 ইনপুট দিলে কি আসবে? 0 আসবে। হ্যাঁ, 1 দিলে কি আসবে? 1 আসবে। -1 দিলে কত আসবে? 1 আসবে। তো এখানে ফিক্স পয়েন্ট কয়টা, মানে যে ইনপুট দিলাম সেটাই ব্যাক করলো, সেই হিসেবে তোমার এখানে ফিক্স পয়েন্ট কয়টা হইলো এই ফাংশনের জন্য? এক্স স্কয়ার ফাংশনের ফিক্স পয়েন্ট কয়টা? দুইটা, 0 1। 0 1, কারণ আমি 0 ইনপুট দিলে 0 পাওয়া যায়, 1 ইনপুট দিলে 1 পাওয়া যায়। এই যে এখানে বলাই আছে যে ইমেজ আর প্রি ইমেজ। স্যার আরেকটা নিয়ম আছে না ফিক্সড পয়েন্ট বের করার, fx ইকুয়াল যদি y ইকুয়ালস x ধরা হয় তাহলে এবারে এই দুইটা গিভেন ফাংশনকে সাথে ওই ফাংশনটা যদি ইকুয়াল ধরা হয় তাহলে 0 আর 1 ই আসে। একই কথা অন্যভাবে ঘুরাই বলতেছে। এই যে এখানে ইমেজ আর প্রি ইমেজ, ইমেজ আর প্রি ইমেজ যেসব পয়েন্টের জন্য সেম হয় সেসব পয়েন্টই কি ফিক্স পয়েন্ট। ইনপুট আর আউটপুট যদি সেম হয় সেগুলো হচ্ছে ফিক্স পয়েন্ট, মানে ফিক্স থাকতেছে, সে মুভ করতেছে না। কথা বুঝতে পারছো? ফিক্স এখানে হচ্ছে আমি ফাংশনের সাপেক্ষে পরিবর্তন করলাম, কিন্তু যেসব পয়েন্ট পরিবর্তন হয় না তারাই হচ্ছে ফিক্স পয়েন্ট। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখানে ওই যে এক্স স্কয়ারের এক্সাম্পলটা বললাম সেটা ঠিক আছে। এখানে কিছু ওরা বললো কোন একটা ফাংশন সেটা যদি ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন মানে কি, যেমন মনে করো আগে যা ভ্যালু ছিল তার থেকে উপরের দিকে এক এক্সিস বাড়াই দিলাম বা ডানে সরাই দিলাম, তো এই ধরনের তোমার রোটেশন বাদ দিয়ে শুধু তুমি যদি ট্রান্সলেট করো, এই জাতীয় ফাংশনের কোনো ফিক্স পয়েন্ট থাকে না। কথা বুঝছো? এই জাতীয় ফাংশনের কোনো ফিক্স পয়েন্ট থাকে না। আবার রোটেশন ফাংশনের শুধুমাত্র একমাত্র ফিক্স পয়েন্ট হচ্ছে মূলবিন্দু, কারণ মূলবিন্দু যতই ঘুরাও ও কিন্তু জায়গায় বসে থাকবে। খেয়াল করে দেখো, ও কিন্তু সরবে না, জায়গা থেকে সরবে না। রোটেশনের সাপেক্ষে তুমি যদি কিছু পয়েন্টকে চেঞ্জ করার জন্য একটা ফাংশন ডিফাইন করো, মূলবিন্দু কিন্তু জায়গা থেকে সরবে না কখনোই। তাহলে রোটেশন ফাংশনের সাপেক্ষে মূলবিন্দু সবসময় তোমার ফিক্স থাকে আর কি। তো এখানে এখন মনে করো যে আমি একটা ফাংশন ডিফাইন করলাম, ফাংশন না, সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের চিন্তা করো, তার প্রথম এলিমেন্ট হচ্ছে এক্স নট। একটা সিকোয়েন্স চিন্তা করো, তার প্রথম কম্পোনেন্ট বা এলিমেন্ট হচ্ছে এক্স নট, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে এক্স নট এর ইমেজ, থার্ড কম্পোনেন্ট হচ্ছে তোমার সেকেন্ডের ইমেজ, ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে থার্ড এর ইমেজ।
এইভাবে কোনো একটা ম্যাপিং এর আন্ডারে আমি এরকম সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ডিফাইন করতেছি। মানে ডেফিনেশনটা কি বুঝতে পারছো কি বলছি? আমি একটা সিকোয়েন্স নিচ্ছি যার প্রথমটা ফিক্সড দেওয়া আছে, যে ফিক্স বলতে আবার ওই ফিক্স পয়েন্ট ওইটা বুঝিও না, মানে ওইটাকে আমি স্থির রাখলাম এক্স নট এর সাপেক্ষে আমি x1 বের করলাম টি দিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট আমার সিকোয়েন্সের। তৃতীয় এলিমেন্ট আবার x1 দিয়ে বের করব টি এর মধ্যে ইনপুট দিয়ে। মানে প্রত্যেকটা যতটা আসবে আগেরটার ইমেজ আমি সামনে বসাচ্ছি, ইমিডিয়েট আগেরটার ইটারেশন ইমেজ। স্যার। হ্যাঁ হ্যাঁ, ইটারেশন। তো এখন এটা আমাদের একটু এই সিকোয়েন্সটা পরে কাজে লাগবে, তার আগে আমরা একটু কন্ট্রাকশনটা বুঝি। সবাই একটু নড়ে চড়ে বসো, বেসিক জিনিস না বুঝলে থিওরেম মুখস্থ করা লাগবে। জিনিস খুবই সোজা, বুঝতে খুবই সহজ। অনেকে ওই যে বাসায় ফল টল খাও, আপেল খাও, অনেক সময় দেখা গেছে আপেল এক কোনায় থুয়ে দিছো, খেয়াল করো না, শেষমেশ চুপসে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে না লাইফে কারো কারো? কি বুঝতেছো কি বলতেছি? জি স্যার, কিন্তু আপেলে যে পরিমাণ ফরমালিন দেওয়া থাকে স্যার 1 মাস পরেও ঠিকই থাকে। নষ্ট হয় না। আচ্ছা, ধরো আমরা বিশুদ্ধ আপেলই খাইলাম আর কি, হ্যাঁ, এখন রাইখা দিলাম দীর্ঘদিন পর, এক সময় কি ওটা পচে যাবে না? আগের শেপ তো থাকবে না। জি স্যার। সাধারণত কি হয়, একদম তাজা থাকতে যে শেপটা ছিল, তোমার যখন পচে গেল বা কিছুদিন গেল, তার আগের শেপের থেকে কিন্তু কিছুটা চুপসায়া যায়। বাংলা যেটা শুষ্ক। চুপসে যায় আর কি, ভিতরের দিকে চুপসে যায় না? জি বুঝতে স্যার। পারছো? বা যারা মনে করো ঘরে কাজ টাজ করো, অনেক সময় রুটি বানাইছো, রুটি হয়তো তুমি বেলন দিয়ে বেললা, দেখবা যে বেলন বেলার পরে সর্বোচ্চ পর্যায়ে যেটা ছিল একটু পর আবার একটু ছোট হয়ে আসে না, অল্প একটু ছোট হয়ে আসে না? জি স্যার। তাহলে এই জাতীয় ঘটনাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় বলি কন্ট্রাকশন। দেখো, ওই আপেলের পয়েন্ট তাজা থাকতে যা ছিল, পরেও কিন্তু সেম পয়েন্ট, জাস্ট পরিবর্তনটা কি হয়েছে, আগের অবস্থান থেকে তারা কি ভিতরের দিকে কি হয়েছে, চুপসে গেছে। কথা বুঝছো বিষয়টা? আবার তোমার জি এই স্যার। আটার খামিরে যে তুমি পয়েন্ট গুলো যদি চিন্তা করো, তুমি প্রথমে বেললা, যখন বেলা বন্ধ করে দিলা, আস্তে আস্তে আবার ভিতরের দিকে কি একটু চুপসে আসছে। বুঝা গেছে? তো এই কন্ট্রাকশন শব্দটা কিন্তু মেডিকেল সায়েন্সেও ইউজ হয়, যে আপনার ঘাটা কন্ট্রাক্ট করা শুরু করছে, মানে ঘা শুকানো শুরু করছে। দেখো, ঘা কাটা অবস্থা একরকম থাকে, যখন শুকিয়ে যায় আগের তুলনায় কি হয়, চামড়াটা চুপসে আসে না ভিতরের দিকে? জি স্যার, অনেক সংকুচিত হয়ে যায়। এইটাই তো কন্ট্রাকশন মানে, হচ্ছে সংকোচন, চুপসে যাওয়া, ভিতরের দিকে ঢুকে যাওয়া, এরকম আর কি। হ্যাঁ, মানে আগের যে শেপ থাকবে সেই শেপের থেকে আসলে সে ছোট হয়ে আসবে। এখন এটা ম্যাথমেটিক্যাল ভাষায় ওই জিনিসটা বুঝার চিন্তা করো, খেয়াল করে দেখো। আহ, আমি ওই আপেলের উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আপেলের উপরে তুমি দুইটা পয়েন্ট ফিক্স করলা তাজা অবস্থায়, এরা যখন কন্ট্রাকশন হইলো, চুপসে গেল, নষ্ট হয়ে গেল, এখন তাজা অবস্থায় ওই দুইটা পয়েন্টের যেই দূরত্ব ছিল, চুপসে যাওয়ার পর কি দূরত্ব কমে ডিসটেন্স আসবে না? কমে যাবে স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ডিস্টেন্স কমে যাবে। তাহলে এই যে এটাকে বলে যে তোমার কন্ট্রাকশন আর কি। যদি এরকম হয়, আমি কোনো ম্যাপিং এর আন্ডারে ইমেজের দুইটা পয়েন্টের ইমেজের দূরত্ব মাপলাম, দেখলাম যে অরিজিনাল প্রি ইমেজের দূরত্বের তুলনায় আগের দূরত্ব কমে গেছে। মানে শুরুতে যেই তাদের মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য ছিল, কন্ট্রাক্ট মানে চুপসে যাওয়ার পর কি তাদের মধ্যে দূরত্ব কি কমে গেছে, আগে থেকে কমে গেছে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এইটাকে বলে কন্ট্রাকশন। তাহলে এখানে যে ডিফাইন করলো যে আমরা এই যে এই যে dxy এটা ছিল, এটা হচ্ছে তাজা অবস্থায়, আর এটা হচ্ছে গিয়ে তোমার আপেল পচে যাওয়ার পরের অবস্থার দূরত্ব। কথা কি বুঝছো? এখানে টিটা হচ্ছে এই যে পচে যাওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে টি। মানে বাস্তব উদাহরণ দিয়ে কি বুঝতে পারতেছো কি বলতেছি? জি ওই স্যার, বুঝতে আপেলের উপর পারতেছি। দুইটা পয়েন্ট তুমি এক্স আর ওয়াই ডিনোট করলা, হয়তো মার্কার দিয়ে মার্ক করে রাখলো তাজা অবস্থায়, তখন তাদের দূরত্ব মাপলা, সেটা হচ্ছে এই dxy। আর চুপসে যাওয়ার পর তাদের নতুন অবস্থান, তারপর সেটা হিসাব করলা। তাই সেই পার্থক্য হচ্ছে, দুইটা পয়েন্টের পার্থক্য হচ্ছে পরিবর্তন হওয়ার পরে, সেটা হচ্ছে যে dtx, dy ম্যাট্রিক যেটাকে আমরা বলি আর কি। তাহলে এটা কমে আসবে কি আগেরটার তুলনায় না? এখন কমে আসা মানে কি, যে তোমার এমন একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, মনে করো যে 0,
আর 1 এর মাঝামাঝি একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, সেটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয়তো হাফ হতে পারে, 1/3 হতে পারে, বাট সামথিং হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে কিছু, এক্স্যাক্টলি 0 হতে পারে। ঠিক আছে, এক্স্যাক্টলি 0 হওয়া পসিবল, ওই জিনিসটা যদি এখানে ওই করে না, এখানে বলছে যে পজিটিভ রিয়েল নাম্বার, হ্যাঁ, আলফা লেস দেন 1, এখানে এই ডেফিনিশন আলফা এক্স্যাক্টলি 0 হলেও পসিবল, সমস্যা নাই। 0 থাকলে তো স্যার পজিটিভ রিয়েল নাম্বার থাকে না, তখন তো 0 তো পজিটিভ রিয়েল এগুলোই তো নাম্বার না। ইকুয়াল দেওয়া হয়েছে। যে না না, যেটা বলতেছি আমি বলতেছি আমরা যে ডেফিনিশন পড়তেছি সেটা আলফা ইকুয়াল টু 0 হলেও সেটা ঠিক থাকবে, সেটা বললাম আর কি। যদি এখানে 0টা লেখে নাই, তুমি অনেক বইতে 0 সহ পাবা আর কি জিনিসটা। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে ওই যে মনে করো তুমি আপেলের পচার ঘটনা উদাহরণ দিলাম, তুমি আপেলের একটা পয়েন্টে বা একটা সাইডে হালকা একটু ফরমালিন দিছো, বাকি জায়গায় দাও নাই, তাহলে কি অবস্থা হবে? যে জায়গায় ফরমালিন দিছো ওই জায়গার পয়েন্টগুলো ঠিক থাকবে, বাকিগুলো কি হবে? পচে গিয়ে কন্ট্রাক্ট করবে। কথা কি বুঝছো? হ্যাঁ, তাহলে এটাও কিন্তু এক ধরনের কন্ট্রাকশন, কিন্তু এটা কিন্তু আহ, মানে কন্ট্রাকশন কিন্তু অল ওভার দা স্পেস কিন্তু একই রকম ঘটনা ঘটতেছে না। খেয়াল করে দেখো, যেখানে আমি ফরমালিন দিছি যেই জায়গাটুকু, ওই জায়গায় কিন্তু কোনো কন্ট্রাকশন ঘটে নাই, মানে পয়েন্টের দূরত্ব কিন্তু কমে নাই, কিন্তু অন্য জায়গায় কিন্তু কমে গেছে। কথা কি বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, কন্ট্রাকশন তখনই বলতে পারবা ফুল স্পেসের মধ্যে র্যান্ডম যে কোনো দুইটা পয়েন্টের ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন হয় কন্ট্রাকশন। আর এরকম যদি কোনো একটা আলফা না পাওয়া যায় কিন্তু স্টিল দূরত্ব কমে অথবা ইকুয়াল থাকে, দূরত্ব কমে বা ইকুয়াল থাকে, এই ক্ষেত্রে এই পরিবর্তনকে বলা হয় সিউডো কন্ট্রাকশন অথবা উইক কন্ট্রাকশন। মানে উইক কন্ট্রাকশন মানে বুঝে নিবা কিছু জায়গায় কন্ট্রাকশন হয়েছে, কিছু জায়গায় হয় না। কথা কি বুঝছো? আবার কন্ট্রাকশন হয়েছে কিন্তু আমরা এরকম কোন একটা আলফা ডিফাইন করতে পারি নাই, যে আমরা একটা ফিক্স নাম্বার দিয়ে তাদের এই কম্পারিজন, দুইটা ম্যাট্রিক বা দুইটা দূরত্বের একটা, এখানে কি আসলে আলফাটা কি বলা যায়? দুইটা দূরত্বের একটা রেশিওর একটা কম্পারিজন না? খেয়াল করে দেখো বিষয়টা, আমরা যদি ভাগ আকারে চিন্তা করি তাহলে এই ডি এর সাথে ওই ডি ভাগ করলেই তো আমার আলফা বের হয়ে যাচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আলফাটা কিন্তু আসলে তোমার আগের দূরত্ব আর পরের দূরত্ব এই দুইটার মধ্যে কিন্তু একটা রেশিওর একটা সীমানা কিন্তু নির্ভর করতেছে। তো এমন ফাংশন পসিবল যেখানে তোমার এই যে দূরত্ব কমে যায়, পরিবর্তনের পর দূরত্ব কমে যায়, কিন্তু তুমি এরকম ফিক্সড কোনো আলফা পাবা না। আমি এরকম একটা অঙ্ক মানে স্যার এক এক জায়গায় এক এক রকম কন্ট্রাকশন হবে, আহ মানে কন্ট্রাকশনের পরিমাণটা এক এক রকম হবে। না, কন্ট্রাকশনের পরিমাণ তো তোমার ওই যে আলফার মান ফিক্স থাকা অবস্থায়ও পসিবল। মানে বলতেছি ফিক্স আলফা থাকা মানে কি, যে যত জায়গায় কন্ট্রাকশন হচ্ছে সব জায়গায় আমি একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, ধরো হাফ হইতে পারে, 0.9 হইতে পারে, 0.85 হইতে পারে, এরকম একটা নাম্বার দিয়ে সব মানে সব দূরত্বকে আমি এইভাবে লেস দেন দেখায় নিয়ে আসতে পারি, এরকম হওয়া পসিবল। তার মানে কিন্তু সব জায়গায় তোমার কন্ট্রাকশনের রেশিও সেম এটা কিন্তু বুঝায় না। কোথাও হয়তো আমি হয়তো আলফার মান হয়তো 0.8 পাইলাম, কিন্তু কোন জায়গায় হয়তো আমার দুইটা রেশিও হয়তো হাফ আসছে, এরকম হইতে পারে। 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, এটাই হতে পারে, হ্যাঁ। কথা হচ্ছে আমি যদি এরকম একটা ফিক্সড আলফা পাই তখনই হবে কন্ট্রাকশন, কিন্তু এরকম দূরত্বের মধ্যে পরিবর্তন হচ্ছে কিন্তু আমি ফিক্সড আলফা আনতে পারতেছি না, তখন সেটাকে বলে সিউডো কন্ট্রাকশন বা উইক কন্ট্রাকশন। এই ডেফিনেশনটা এখানে নাই, অনেক বইতে আছে, মানে সিমন্সের বইয়েও এই যে উইক কন্ট্রাকশন বা সিউডো কন্ট্রাকশনের কথাটা উল্লেখ নাই। তো এখানে ওই যে যেটা বললাম, ওই যে জিওমেট্রিক্যাল ওরা কি বললো, আসলে আমরা ওই আলফার মানটা আসলে এরকম দুইটা রেশিও হিসেবে কম্পেয়ার করতে পারি আর কি, তাদের একটা রেশিওর একটা রেঞ্জ এর মধ্যে ই করতে পারি। তো এখন এই যে বানাক ফিক্স পয়েন্ট থিওরেম বা কন্ট্রাকশন থিওরেম কি বলে? ধরো একটা ম্যাট্রিক স্পেস আছে, একটা ম্যাট্রিক স্পেস আছে যেটা তোমার একটা শর্ত হচ্ছে কমপ্লিট ম্যাট্রিক স্পেস। এখানে ওরা এটা দিল না কেন? কারণ ওই বানাক মানেই তো কমপ্লিট হইতে হয়, মনে আছে তো? বানাক স্পেস মানে কিন্তু কমপ্লিট। এই যে ও আচ্ছা, পরে কমপ্লিটের কথাটা ওরা উল্লেখ করছে, এই যে এক্স কমপ্লিট হবে। তো এই যে কমপ্লিট ম্যাট্রিক স্পেস আমরা নিলাম, তার মধ্যে একটা ম্যাট্রিক ডিফাইন করা আছে, সেখানে আমি একটা ম্যাপিং
ডিফাইন করলাম টি, যে কিনা এক্স এর এলিমেন্টকে এক্স এর এলিমেন্টে কনভার্ট করবে, মানে আপেলের পয়েন্টকে আপেলের অন্য আরেকটা পয়েন্টে কনভার্ট করবে, ব্যাপারটা এরকম আর কি, জাস্ট কি, ঠিক আছে? ম্যাপ ইনটু ইটসেলফ। হ্যাঁ, তো কন্ট্রাকশন থিওরেম হলো এখন এই টি কন্ট্রাকশন মানে কি, যে পরিবর্তন হওয়ার পরে দূরত্ব কমে যাচ্ছে এবং একটা ফিক্সড আলফার সাপেক্ষে সেই কমাটাকে আমি বাউন্ড করে নিয়ে আসতে পারি, তখন হবে কন্ট্রাকশন। কথা কি বুঝছো? দূরত্ব কমে গেলেই কন্ট্রাকশন হয় না, এই প্রত্যেক জায়গায় কন্ট্রাকশন যদি ফিক্সড একটা আলফার সাপেক্ষে তুমি বাউন্ড করে নিয়ে আসতে পারো, তখন হচ্ছে গিয়ে কন্ট্রাকশন। এটা একটু মনে রাখবো ভালো মতো। জি স্যার। যেমন হ্যাঁ, তো আলফার সেম এইখান- মান পাওয়া যাবে সব জায়গায়, অর্থাৎ একই না পরিমাণ না না ফিক্স না হয়ে না যাবে। না, আলফার সেম মান বলতেছে না, মানে আলফার স্যার, একটা আলফা- হাইয়েস্ট ভ্যালু থাকবে, একটা হাইয়েস্ট লেভেল থাকবে, যে আমি হয়তো এক জায়গায় ফিক্স করে দিতে পারবো 0.8 এর নিচে যত কিছু হোক সমস্যা নাই, কিন্তু এক জায়গায় ম্যাক্সিমাম একটা রেঞ্জ থাকবে আলফার, সেটার কথা বলতেছি। এই যে আলফা লেস অর ইকুয়াল, এখানে এই আলফা এখানে ফিক্স করে দেওয়া না, মানে তোমরা আরেকটা জিনিস বুঝতেছো না হয়তো অনেকে, মানে আমি বলতেছি যে এক এক জায়গায় কন্ট্রাকশন হয়তো এক এক রকম আছে, কোথাও হয়তো দূরত্বর রেশিও নিলা, এক জায়গায় আসলো হাফ, আর এক জায়গায় আসলো মনে করো 0.5 মানে 0.6, আর এক জায়গায় আসলো 0.8, এই সবগুলোর মধ্যে মনে করো সবচেয়ে বড় আসছে 0.85, তখন আলফাটা হচ্ছে 0.85। কথাটা কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আলফা হচ্ছে সব জায়গার Sure. রেশিওর কম্পারিজন করে যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে আলফা। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আলফা এখানে ফিক্স না, মানে সবার জন্য বুঝতে ফিক্স না, পেরেছি। জি স্যার। ডেফিনিশনের জন্য ফিক্স, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ পেয়ার ওয়াইজ কিন্তু আলফা ফিক্স না, কিন্তু আলফা সবার জন্য এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম লিমিট, এই পর্যন্ত যাইতে পারবে। কথাটা বুঝা গেছে? তাহলে এখন যদি কন্ট্রাকশন ম্যাপিং আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি এক্স থেকে এক্স এ যাওয়ার জন্য একটা কন্ট্রাকশন ম্যাপিং টি ডিফাইন করি, তাহলে টি এর সাপেক্ষে আমাদের স্পেসের মধ্যে একটা এবং কেবলমাত্র একটা ফিক্স পয়েন্ট থাকবে, এটাই হচ্ছে বানাক ফিক্স পয়েন্ট থিওরেম। বুঝাইতে পারছি কি বলছি? না স্যার, আবার জি বলেন। স্যার ওই ফিক্সড পয়েন্টটাই হচ্ছে স্যার যে ম্যাক্সিমাম ভ্যালুটা আলফার এটা। না না না, আলফা তো এখানে ফিক্স পয়েন্ট না রে বাবা, আলফা তো একটা সংখ্যা মাত্র, আর এক্স এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। আর ফিক্স পয়েন্ট হচ্ছে একটা ভেক্টর, মানে এক্স এর একটা ভেক্টর। লাস্ট কথাটা আবার একটু বলেন, কোথায় পয়েন্ট পাওয়া যাবে ওইটা স্যার। কোথায় পাওয়া যাবে সেটা বলে নাই, বলছে লাস্ট কথাটা বুঝি নাই। সেই জি স্যার। স্পেসের মধ্যে টি এর সাপেক্ষে একটা ফিক্স পয়েন্ট থাকবে, সেটা বলছে। মানে টি এর সাপেক্ষে যদি আমরা প্রত্যেকটা ভেক্টরকে কনভার্ট করা শুরু করি, এমন একটা ভেক্টর পাওয়া যাবে যে আসলে কনভার্ট হওয়ার পর আগেরটাই আসবে, কোনো সেন্স নাই, একটা এরকম একজন পাওয়া যাবে। বুঝতে পেরেছি এবার। জি স্যার। কথা বুঝছো? এখন তুমি বলতে পারো স্যার একটু আগে না একটা উদাহরণ দেখাইলেন, এরকম না একটা উদাহরণ দেখালেন, দুইটা ফিক্স পয়েন্ট পাইছি, একটা কি এক্স স্কোয়ার ছিল না, এক্স স্কোয়ার একটা পয়েন্ট ছিল না আমাদের, জি স্যার। এক্স স্কোয়ারের জন্য আমরা কয়টা ফিক্স পয়েন্ট পাইছিলাম? দুইটা স্যার, 0 আর 1। দুইটা। ওইটা কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং না, কারণ স্কোয়ার করলে দূরত্ব আরো কি হবে, কিছু জায়গায় বাড়বে কিছু জায়গায় কি কমবে, কিন্তু কমবে। ঠিক আছে, তুমি যখন একের বাইরে চলে যাবা তখন দেখবে স্কোয়ার করলে দুজনের দূরত্ব কি আরো কমে যাবে। বাড়তেছে, বেড়ে যাবে। বাড়তেছে, সরি, বাড়বে আরো স্যার। বাড়বে। হ্যাঁ, আবার 0 থেকে 1 এর মধ্যে যদি থাকো তখন দেখবা কমবে, ওই জায়গায় কিন্তু কন্ট্রাকশন হয়। তো এই জন্য থিওরেমটা যেটা তোমাকে বলতেছে, যদি আমরা কোনো একটা ম্যাট্রিক কমপ্লিট ম্যাট্রিক স্পেসে এরকম একটা কন্ট্রাকশন ম্যাপিং ডিফাইন করতে পারি, সেই ম্যাপিং এর সাপেক্ষে একটা এবং কেবলমাত্র একটাই ফিক্স পয়েন্ট থাকবে, আর বাকিরা সবাই চেঞ্জ হবে। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। কথা বুঝছো? টি এর কাজই তো হলো এক্স এর জিনিস নিয়ে এক্স এর আরেকটা জিনিসে কনভার্ট করা, নাকি? কথা বুঝছো? স্যার। তাহলে টি এর সাপেক্ষে যে আমি পরিবর্তনটা করতেছি, একটা পয়েন্টের কোনো পরিবর্তন হবে না, বাদ বাকি সবাই পরিবর্তন হবে। কথা বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বুঝছি। সেটা কি স্যার স্যার, অরিজিন বোঝা বা গেছে। সেন্টার এরকম না টাইপস না এর না, কিছু হতে সব পারে সময় নাকি যে কোনো জায়গা? সব সময় অরিজিন হবে এরকম না। স্যার, যে থিওরেম জায়গায় ফরমালিন থাকবে না ওই জায়গাটা হলো যে ফিক্স এখানে আবার পয়েন্ট। ফরমালিন চিন্তা করিও না, এখানে তো পুরো পচার ঘটনা বলছি, যেখানে একটা ফর্মুলা ফিক্স পয়েন্ট থাকবে, এটাই ফরমালিন শেষ। দিয়ে এখন দিলে, কোথায় থাকবে সেটা আমাদের দরকার নেই। হ্যাঁ স্যার। ফরমালিন দিয়ে দিলে ওটা তো কন্ট্রাকশন ম্যাপিং হবে না, কন্ট্রাকশন হলে তো সব জায়গায় এরকম একটা আলফার জন্য ঘটনা ঘটতে হবে। জি স্যার।
হ্যাঁ, তো ওই যে মনে করো যে আপেলের ক্ষেত্রে যেই জায়গাটার মধ্যে ওই যে ফলের বীজটা থাকে মানে সিড থাকে, ওই জায়গাটাকে তুমি ফিক্স পয়েন্ট চিন্তা করে নিতে পারো, ওই জায়গাটা চেঞ্জ হচ্ছে না, আর বাদ বাকি সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো অনেকের কাছে মনে হচ্ছে সবসময় মনে হয় অরিজিন ফিক্স পয়েন্ট হবে, না এমন কোনো কথা নাই, সবসময় অরিজিন ফিক্স পয়েন্ট হবে এমন কোনো কথা নাই, এটা যে কোনো জায়গায় হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন এর থিওরেমের প্রুফটা খুব ইজি। ওই যে একটু আগে আমি একটা সিকোয়েন্স ডিফাইন করলাম না, যে এক্স সিকোয়েন্সের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ওই এক্স নট এর ইমেজ, যেটাকে আমি এক্স ওয়ান নাম দিছি, তৃতীয় এলিমেন্ট এক্স টু হচ্ছে এক্স ওয়ান এর ইমেজ। এইভাবে ইমিডিয়েট আগের ইমেজ নিয়ে আমি একটা সিকোয়েন্স বানাইলাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এখন আমি দেখাইতে চাই যে এই যে আমি সিকোয়েন্সটা বানাইলাম এটা একটা কশি সিকোয়েন্স। কশি সিকোয়েন্স মানে কি বলতো? কশি কনভার্স করবে সিকোয়েন্স একটা পয়েন্টে। কনভার্স করলে কশি সিকোয়েন্স হয় এমন কোনো কথা নাই। পয়েন্টের মানে জন্য সরি মানে একটু ভুল বলছি, যে কনভার্স করলে কশি সিকোয়েন্স হবে সেটা ঠিক আছে, কিন্তু কশি সিকোয়েন্স হলে কনভার্জেন্ট হবে এরকম ব্যাপার না, এটা সত্য না। তো কশি সিকোয়েন্স মানে কনভার্জেন্সি দিয়ে মাপে না, মাপে হচ্ছে অনেক দূর পরে গিয়ে যদি পরপর দুইটা বা যে কোনো র্যান্ডম দুইটা ডিফারেন্স আস্তে আস্তে কমতে থাকে বা জিরো হয়ে যায়, সেই সিকোয়েন্সকে বলে কশি সিকোয়েন্স। কথা বুঝাইতে পারছি? কশি সিকোয়েন্স স্যার। হচ্ছে সিকোয়েন্সের আমি সদস্যগুলো আগাইতে থাকলাম, একটা পর্যায়ে গিয়ে এমন হবে যে একটা পরে গিয়ে যে কোনো দুইটা টার্ম আমি নিব, এলিমেন্ট আমি নিব, তাদের Same হয়ে ডিফারেন্স আমি যদি করে সেম না অলমোস্ট জিরো হয়ে যাবে, কমতে থাকবে স্যার। জি স্যার। টেন্স টু জিরো হয়ে যাবে, তাদের ডিফারেন্স কি হবে আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, যদি এরকম হয় তখন কি হবে, সেটা কশি সিকোয়েন্স হবে। তাহলে আমি দেখাইতে চাই আমাদের যে সিকোয়েন্সটা আছে এটা একটা কশি সিকোয়েন্স। তো আমি কি করলাম, যে মনে করো এম সংখ্যার পরে দুইটা র্যান্ডম এলিমেন্ট নিলাম, একটা হচ্ছে এক্স এম প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স এম, এরা পরপর দুইটা এলিমেন্ট, তাদের দূরত্ব মাপলাম। তাহলে এক্স এম প্লাস ওয়ান এটা কি এক্স এম এর ইমেজ, আর এক্স এম হচ্ছে কি এক্স এম মাইনাস ওয়ান এর ইমেজ। তাহলে আমরা টি ভার্সনে চলে গেলাম। কথা বুঝছো? এখন কন্ট্রাকশনের যে ডেফিনেশন, এই যে এখান থেকে দেখো, এখানে যে টি এক্স আর টি ওয়াই এই দুইটার ম্যাট্রিক কি হবে, আলফা ইন্টু ডি এক্স ডি ওয়াই, এরকম, তাই না? তা আমরা যদি এখন এখান থেকে সে আলফাটা বের করে নিয়ে আসি তখন এরকম ফরম্যাট আসবে, টি বাদ দিয়ে এরকম আসবে। তো এই লাইনের উপরে যদি আবার সেই আগের প্রসেস অ্যাপ্লাই করি তখন আমরা প্রত্যেক টার্মে এরকম একটা একটা করে এরকম আলফা বের করে নিয়ে আসতে পারবো এবং লেস অর ইকুয়াল দেখাইতে পারবো। তখন ফাইনালি আমরা দেখাইতে পারবো যে এক্স নট আর এক্স ওয়ানের যে দূরত্ব হয় সেটার আলফা টু দি পাওয়ার এম গুণের থেকেও আমার এই দূরত্ব কম আসতেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তো এখন তুমি এইখানেও কনক্লুশন দিতে পারো, আমরা তো আলফার মান কি বলছিলাম, একের ছোট না, একের ছোট না? তাহলে আমরা যদি এম এর মান অনেক বড় নেই, মানে এম টেন্স টু জিরো নেই, তাহলে এই জায়গার অবস্থা কি হবে, এই জায়গাটা জিরো হবে না? ইনফিনিটি। এম টেন্স টু ইনফিনিটি এটা জিরো হবে না? জি স্যার। কথা বুঝছো? তার মানে আমি এই যে পরপর দুইজনের ডিফারেন্স কি টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা একটা কশি সিকোয়েন্স। সেটা আবার ওরা অন্যভাবে দেখাইলো। এখন হচ্ছে কশি সিকোয়েন্স কিন্তু এইভাবে ডিফাইন করা যায়, যে বললাম যে কোনো র্যান্ডম দুইটা, আর এখানে কিন্তু র্যান্ডম নেই পরপর দুইটা নিছি, আর এখানে নেওয়া হয়েছে যে কোনো দুইটা। তাহলে দুইটা এখানে আমরা ওই ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ইউজ করলাম, প্রত্যেকটার জন্য এখানে যে কনক্লুশন পাইলাম সেটা ইউজ করলাম, পরে এইভাবে একটা তোমার জিওমেট্রিক প্রোগ্রেশন হলো, সেটার আমরা সাম বের করলাম, তো সেটা সামের সাপেক্ষে দেখলাম এরকম। তো সেই এম এর মান এবং এন এর মান দুটোটাই তুমি টেন্স টু জিরো মানে টেন্স টু ইনফিনিটি নাও, তখন দেখবা এই পাশটাও কি হবে, জিরো হবে। মানে এই যে ফাইনাল যে আমরা ক্যালকুলেশন এখানে আসলাম, এই জায়গাটা আসলাম এরকম আসবে। তাহলে এই জায়গাটাও তুমি যদি এম এর মান টেন্স টু ইনফিনিটি নাও, তাহলে এই এই পাশটাও কিন্তু কি হবে, এই যে এই পাশটা এটাও কিন্তু জিরো হবে। তার মানে আমাদের র্যান্ডম যে কোনো দুইটা এলিমেন্ট, হ্যাঁ, তাদের মধ্যে পার্থক্য জিরোর কাছাকাছি হচ্ছে, তার মানে আমরা এই যে সিকোয়েন্সটা নিয়েছি এখানে, সেই সিকোয়েন্সটা একটা কশি সিকোয়েন্স। তাহলে কশি সিকোয়েন্স মানে কি, তার একটা লিমিট পয়েন্ট আছে না? কি কথা কি বুঝছো? জি স্যার। কশি সিকোয়েন্স লিমিট পয়েন্ট কেন থাকবে সেটার গ্যারান্টি কে দেয়? সেটার গ্যারান্টি হচ্ছে যে কমপ্লিট স্পেস আমরা ধরেছিলাম, কমপ্লিট না হইলে কিন্তু সেটা লিমিট পয়েন্ট নাও থাকতে পারে। কথা বুঝছো? তাহলে আমরা এই যে সিকোয়েন্সটা নিলাম সেই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে এক্স, সেই লিমিট পয়েন্ট আছে এক্স। এখন আমরা দাবি করতেছি এই এক্সটা যে পাইলাম
সেই এক্সটাই আমাদের ফিক্স পয়েন্ট, কারণ এই যে আমরা এই কন্ডিশনের সাপেক্ষে এই যে টিএক্স এর হ্যাঁ এই যে এক্স আর টিএক্স তাদের দূরত্ব কি এক্স্যাক্টলি 0 আসতেছে। 0 মানে কি এক্স ইকুয়াল টু টিএক্স আসবে, তাই না? এক্স ইকুয়াল টু জি টিএক্স আসবে, আর এটা যেই ভেক্টরের জন্য বা যে পয়েন্টের জন্য স্যাটিসফাই করবে সেটাই তো আমাদের ফিক্স পয়েন্ট। কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। জি স্যার, তো ফিক্স এখানে পয়েন্টের যদি সংজ্ঞা অনুসারে। হ্যাঁ এখানে যদি কখনো এমন হয় যে তুমি কোনো একটা ফিক্স আলফা পাও না, তাহলে এই জায়গার এই কন্ডিশন একটা প্রবলেম হয়, মানে এই যে আমরা এখানে যেটা পাইছিলাম এই জায়গায় প্রবলেম হয়। এই জন্য সবসময় তোমার আলফার মান যদি তুমি একদম ফিক্স কোনো একটা মান না বের করতে পারো, তাহলে ফিক্স পয়েন্ট নাও পাওয়া যেতে পারে। এরকম একটা এক্সাম্পল আমরা দেখবো সামনে আছে। এই যে তোমাদের 11 ব্যাচের জন্য বলতেছি, এই পেজের তোমাদের এই যে 2 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা এটা তোমাদের সাজেশনে দেওয়া আছে, এগুলো করবা। 2 আর 4 বেশি অঙ্ক দেই নাই, 2টা অঙ্ক দিচ্ছি, সাজেশনে উল্লেখ করা আছে, সমস্যা নাই। এই যে 4 এর বিষয়টাই বলি, এই যে একটা ফাংশন চিন্তা করো x প্লাস 1/x, x প্লাস 1/x ফাংশনটা খেয়াল করো। এই আমি যে আমার স্পেসটা নিচ্ছি সেটা হচ্ছে তোমার 1 এবং 1 এর বড় যত আছে সেই ইন্টারভ্যালটা, মানে ওপেন ইন্টারভ্যাল 1 টু ইনফিনিটি সেটা নিচ্ছি। তাহলে এই স্পেসের মধ্যে, এই ম্যাট্রিক স্পেসের মধ্যে এই ফাংশনটার মধ্যে কিন্তু তোমার ওই যে পরিবর্তন হওয়ার আগের এবং পরের দূরত্ব কম্পেয়ার করলে কন্ট্রাকশনের মতো অবস্থা তৈরি হবে, কিন্তু ফিক্সড আলফা পাওয়া যায় না। ফিক্সড আলফা পাওয়া যায় না, এই কারণেই তোমার এটার ফিক্স পয়েন্টও আসে না, গ্যারান্টি নাই। কারণ ফিক্স আলফা পাইলেই তুমি গ্যারান্টি দিতে পারবা যে এটার ফিক্স পয়েন্ট আছে। বিষয়টা কি বুঝতে পারছো? বুঝাইতে পারছি? শুনতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এখন ফিক্স পয়েন্ট ইটারেশনের সবচেয়ে ভালো এক্সাম্পল তোমরা নিউমেরিক্যালে যে করছো, খেয়াল করো নিউমেরিক্যালে যে করছো। ও আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে যে ওই যে আমরা আলফা ডিফাইন করতেছিলাম, সে আলফার একটা নাম আছে, সেই আলফার একটা নাম, এটাকে বলে লিপচিস কনস্ট্যান্ট। লিপচিস কনস্ট্যান্ট, অথবা আর ফুললি এই কন্ডিশনটাকে বলা হয় লিপচিস কন্ডিশন আর কি। এই যে এইখানকার যেটা আমরা পাইলাম, এই যে এটাকে লিপচিস কন্ডিশনও বলা হয়, লিপচিস কন্ডিশন। আর আলফাটাকে বলা হয় লিপচিস কনস্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা একদম এক্সাম্পল যদি দেই, তোমরা নিউমেরিক্যাল ওই যে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড করছো না? জি স্যার, ফিক্স ওখানে পয়েন্ট ইটারেশন, এক্সাম্পলটাও করছি স্যার। ওই যে তো ওখানে তোমরা ওই যে কি বলে যে f of x equal to 0 এরকম যে কোনো সলিউশনকে তোমরা প্রথমে কনভার্ট করে নিছো কি gx equal to x, এইভাবে কনভার্ট করে নিছো না? জি স্যার। ওই gx ফাংশনটাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে এইখানে এই যে t এর কাজটা করতেছে। কথা কি বুঝতে পারছো? ওই যে নিউমেরিক্যালে যে g পড়েছো, যে gx equal to x এ কনভার্ট করছিলা, f of x equal to 0 ইকুয়েশন দেওয়া ছিল, সেটাকে তোমরা gx equal to x আকারে আগে প্রকাশ করছো। এই g টাই হচ্ছে গিয়ে কি তোমার এখানকার t। আর ওইখানকার খেয়াল করো একটা কন্ডিশন ছিল না, যে g প্রাইমের অ্যাবসলিউট ভ্যালু কি হইতে হবে? একের লেস দেন 1, ওটাই ছিল লিপচিস কন্ডিশন, ঠিক আছে? ওই কন্ডিশন ফিক্স থাকলেই কেমন তুমি ওই যে ফিক্স পয়েন্ট হিসেবে অ্যানসারটা পাবা, আদারওয়াইজ পাইতেও পারো নাও পাইতে পারো। কথা ক্লিয়ার? জি স্যার, ওটা তো আমরা সূত্র আকারে পড়ে স্যার ম্যাথ করে আসছি। আচ্ছা, সেই প্রমাণ এই যে এখানে এসে পড়লা, একটু আগে যেটা বললাম যে ফিক্স পয়েন্ট কিন্তু থাকবে। এই যে লিপচিস কন্ডিশন এই যে এখানে লেখা আছে 307 নাম্বার পেজে। এটা হচ্ছে ইন জেনারেল ডেফিনেশন, ঠিক আছে? এখানে কে এখানে 1 এর কম বা বেশি হইতে হবে এমন কিছু না, কিন্তু কন্ট্রাকশন হইতে হলে কে এর মান তোমার 1 এর কম হইতে হবে। তো আমরা এটার অ্যাপ্লিকেশন এগুলো পড়তে হবে, দুইটা অ্যাপ্লিকেশন আমি ডিসকাস করি আজকে, লম্বা ক্লাস। তোমরা এই যে আরেকটা নিউমেরিক্যালের কিছু পদ্ধতি পড়ছো না, যে জ্যাকোবি মেথড, ইটারেটিভ মেথড, তারপরে যে এসওআর সর মেথড, সেখানেও কিন্তু গস সিডেল করছো। তো এই গস সিডেল মেথডও কিন্তু অ্যাকচুয়ালি এই ফিক্স পয়েন্ট যে থিওরেম পড়লা সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ওগুলার বেসিক নির্ভর করে। ওই যে আমাদের সলিউশন পাওয়া যাবে কিনা সেই কন্ডিশনটা কিন্তু যে লিপচিস কন্ডিশন, ওই গস সিডেল সর মেথড বা যেটাই বলো, এটা ওই যে লিপচিস কন্ডিশন স্যাটিসফাই করে, আলফার মান 1 এর কম পাওয়া যায় এরকম একটা, এই কারণে সলিউশন আসে। তো
এবার আর তোমাদের সময় কম, এই জন্য পড়াই নাই এটা। তো আমরা আরো বেশি ইম্পর্টেন্ট যেটা, যে পিকার্ড এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম, এটা একটু ডিসকাস করি। তার আগে ওই যে ওডিতে এরকম টাইপের ইকুয়েশন দেখছো না, ফার্স্ট অর্ডার ইকুয়েশন, খেয়াল করে দেখো যে এক্স প্রাইম ইকুয়াল টু এফ অফ টি এক্স, বা তোমরা জি ওয়াই স্যার, ফরম্যাটে আচ্ছা। করছো যে ওয়াই প্রাইম ইকুয়াল টু এফ টি এক্স, ফার্স্ট অর্ডার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ফার্স্ট অর্ডার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো পিকার্ড সলিউশন কিন্তু তোমরা করছো, এন্ড পিকার্ড মেথডে যে সলিউশন আসে সেটার প্রমাণটা এখানে দেওয়া আছে। প্রমাণটা আচ্ছা, ইউনিকনেস আর এক্সিস্টেন্স থিওরেম কি বলে, যদি আমাদের এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যার একটা ইনিশিয়াল কন্ডিশন আছে, তাহলে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল মনে করে যে এখানে এই যে টি মাইনাস টি নট লেসার ইকুয়াল 1 আর এক্স মাইনাস এক্স নট লেসার ইকুয়াল বি, এইখান থেকে আমরা এই রেক্টেঙ্গেলের মাঝখান দিয়ে পাস করবে এমন কোন একটা ফাংশন আমরা এরকম মানে এক্স এর সলিউশন হিসেবে পাবো। এটা হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম, এটা তোমরা পড়ছো ওডির মধ্যে, ওডি 2 তেও সম্ভবত ছিল। তো এখন আমাদের এটা এখানকার যেটা আসতেছে, এখানে এই যে একটা কন্ডিশন দেওয়া আছে লিপচিস কন্ডিশন, সেটা কি, যে আমাদের ওই যে এখানকার যে এফ ফাংশনটা দেওয়া আছে, এই যে এইখানকার যে এফ ফাংশনটা দেওয়া আছে সেটা এক্স এর সাপেক্ষে লিপচিস কন্ডিশন স্যাটিসফাই করে। তো লিপচিস কন্ডিশনটা এই যে এখানে দেওয়া আছে এরকম, এই যে এটা হচ্ছে লিপচিস কন্ডিশন বা কন্ট্রাকশন কন্ডিশন আর কি। কে এর মান 1 এর কম হলে তখন সেটাকে বলে কন্ট্রাকশন, আর ইন জেনারেল লিপচিস কন্ডিশন। তো প্রমাণটা আমি অত ডিটেইলস আলোচনা করতেছি না, বেশ সহজ, তোমরা এখানে খেয়াল করো। আমরা এরকম একটা ফাংশন ডিফাইন করলাম টি, তারপরে আমরা সেটার উপর এক্স অ্যাপ্লাই করলাম, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে ডিফাইন করলাম যে এক্স নট প্লাস টি নট ইকুয়াল টু টি, আর এই এফটার ইন্টিগ্রেশন। তুমি এখান থেকে খেয়াল করতে পারো যে আমাদের এখান থেকে এক্স বের করতে হলে আমরা কি করতে পারি, এই জায়গায় ইন্টিগ্রেশন করে দিব না, ব্যাপারটা সিম্পল এইভাবে মাথায় আসে না ব্যাপারটা। জি স্যার, তাহলে এক্স কে যদি আমার আলাদা বের করতে হয় তাহলে আসলে এই পাশে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাশে কিন্তু একটা এক্স আছে, এই জন্য কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না। তো আমরা ওই ইন্টিগ্রেশনের সাপেক্ষে ডিফাইন করলাম যে এক্স কে যদি আমরা এর উপরে টি অ্যাপ্লাই করি তার রেজাল্ট এরকম আসবে। এই এক্স নটটা আসে সেই ইনিশিয়াল কন্ডিশনের ওখান থেকে, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে দেখাইছি এইভাবে যে টি ডিফাইন করলাম, সেই টিটা এখানে যে দেখাইছে যে এই টিটা একটা তোমার কন্ট্রাকশন ম্যাপিং। তা কন্ট্রাকশন ম্যাপিং হলে আমরা জানি যে কন্ট্রাকশন ম্যাপিং হলে অবশ্যই কি একটা ইউনিক সলিউশন থাকবে এবং একটা ফিক্সড পয়েন্ট আসবে, এখানে মানে একটা ফিক্সড ফাংশন আসবে। এখানে জিনিসটা আমরা ফাংশন বের করতেছি, তাহলে এটা হচ্ছে একটা ফিক্সড ফাংশন আসবে, তাহলে সেই ফিক্সড ফাংশনটা হচ্ছে এই যে এক্সটি, এখানে একবার বাই করে দেখালো। এটা বেশ সোজা আছে, তোমরা পড়লেই বুঝবা। আর তারপরে আরেকটা এক্সাম্পল ডিসকাস করি। তোমরা ওই যে ফ্রেডহল ইকুয়েশন তো করছো না, মনে আছে তো ইসের মধ্যে, ম্যাথমেটিক্যাল বায়োলজি বা এইসব জায়গায় করছো হয়তো। না স্যার করি নাই। মনে পড়ে না, মনে হয় ফ্রেডহল করিনি। ইকুয়েশন, ভল্টারা ইকুয়েশন করছো তো, ইন্টিগ্রাল হ্যাঁ, ইকুয়েশন। স্যার। লটকা ভল্টেরা করছিস। ওইটারই জেনারেল নাম হচ্ছে তোমার ফ্রেডহল ইকুয়েশন। এটার জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, মানে ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিপরীত কনসেপ্ট। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকে, ডেরিভেটিভ থেকে আমি ফাংশনটাকে বের করার চেষ্টা করি, তাই না? জি স্যার, আর ইন্টিগ্রাল ইকুয়েশনটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের মাঝখান থেকে আমি ফাংশনটাকে বের করে নিয়ে আসবো, প্রসেস কিন্তু উল্টা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। মানে ইন্টিগ্রাল ইকুয়েশন বুঝতে পারছো, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ইন্টিগ্রাল ইকুয়েশন ডিফারেনশিয়াল বিপরীত। ওইখানে আমরা ডেরিভেটিভ থেকে ফাংশনটাকে উদ্ধার করছি, আর এখানে ইন্টিগ্রেশন থেকে ফাংশনটাকে উদ্ধার করব। তো এখানে এই জিনিসটা খেয়াল করো যে এক্সটি সবগুলাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে এটা আসবে ভিটি প্লাস মিউ ইনটু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, এখানে কেটি টাউ, আর এর ফাংশনটা দেখো এখানে কিন্তু এক্স কিন্তু দুই জায়গায় আছে, খেয়াল করে দেখো, ঠিক আছে। আর আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এক্সটাকে বের করে নিয়ে আসা। তো ইন্টিগ্রাল ইকুয়েশন মানে এই যে আমরা ইন্টিগ্রেশনের ভিতর থেকে এক্স কে খুঁজে বের করার একটা চেষ্টা করতেছি, এজন্য এটা ইন্টিগ্রাল ইকুয়েশন। আর এই টাইপের ইকুয়েশনের জেনারেল নাম হচ্ছে ফ্রেডহল ইকুয়েশন। এইখানকার যে কে আছে সেটাকে বলে কার্নেল ফাংশন, ঠিক আছে। আর এই যে ভিটিটা দেওয়া আছে এটা গিভেন ফাংশন, এটার অনেক সময় নাম থাকে নাম থাকে না, অনেক সময় ইনিশিয়াল ফাংশনের নাম বলা থাকে, ইনিশিয়াল ফাংশন আর কি। তাই এখানে এই কে কার্নেল ফাংশন আর এক্সটি হচ্ছে আমাদের ডিজায়ার্ড ফাংশন, যেটাকে আমি অ্যান্সার বের করতে চাই যে এক্সটি ইকুয়াল টু কত সেটা বের করতে চাই, এটা হচ্ছে এক্সটি।
আর ভিটি এটা শুরু থেকে দেওয়া থাকবে, এই জন্য ইনিশিয়াল ফাংশন বলতে পারো, কে হচ্ছে কার্নেল ফাংশন। তো এইখানে যেটা দেখালো আমাদের যে আমরা এই কে এর একটা ম্যাক্সিমাম ভ্যালু ডিফাইন করার পরে এই যে আমরা একটা সেম টু সেম অপারেশনের মাধ্যমে এই যে এখানকার যেটা আছে সেটার মাধ্যমে টি ডিফাইন করলাম। এই যে এক্স এর উপরে যদি টি অ্যাপ্লাই হয় তাহলে তার পরিবর্তন এইভাবে হবে, তার ইমেজটা এইভাবে পাওয়া যাবে, আমরা এইভাবে ডিফাইন করলাম। পরবর্তীতে দেখাইছে এইভাবে যে আমরা ডিফাইন করছি, সেই ডিফাইন করার মাধ্যমে এই যে টি এক্স আর টি ওয়াই এই দূরত্ব এরকম মিউ ইন্টু সি ইন্টু ডি এক্স ইন্টু বি মাইনাস এ এরকম একটা রিলেশন আসে। এই মিউটা তো আগেই দেওয়া আছে তোমার ইকুয়েশনে, আর সিটা হচ্ছে তোমার এই বাউন্ডারির ভিতরে ওই কার্নেল ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, এই যে ম্যাক্সিমাম কত হতে পারে সেটা হচ্ছে সি। আর এক্স আর ওয়াই এর ডি তো তোমরা বুঝছোই। আর বি মাইনাস এ এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা আছে, এই যে এখান থেকে উপর থেকে ওয়াই এক্স মানে টাউ বরাবর যে প্রস্থটা হয়, এখানকার যেই রেক্টেঙ্গেলটা আছে তার প্রস্থটা হচ্ছে তোমার এখানে বি মাইনাস এ, এরকম একটা কন্ডিশন আছে। আচ্ছা ধরো এখন এই পুরাটাকে আমি সংক্ষেপে লেখার জন্য আলফা ধরে নিলাম। এখন এই পুরা কনস্ট্যান্টের মানটা যদি একের কম হয় তখনই তো এই কন্ডিশন অনুযায়ী বলতে পারবো টি একটা কি হবে, তোমার একটা কন্ট্রাকশন হবে। তার মানে কন্ট্রাকশন, এই কন্ডিশনকে যদি আমি একের কম দাবি করি তখন এই মিউ এর সাপেক্ষে রিলেশন এরকম আসবে না? ঠিক আছে, তাহলে আমার গিভেন ইকুয়েশন যে এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেটা কন্ট্রাকশন ম্যাপিং হবে, তার একটা ইউনিক সলিউশন থাকবে। সেই ইউনিক সলিউশন আছে কিনা সেটা গ্যারান্টি দেওয়াই হচ্ছে এই থিওরেম। এখন ফ্রেডেল ইকুয়েশন যেটা আমরা পড়লাম সেখান থেকে যদি একটু পরিবর্তন করি, ফ্রেডেল ইকুয়েশনে দেখো এইখানে ইন্টিগ্রেশনের রেঞ্জটা ছিল এ থেকে বি, ঠিক আছে। আমি যদি এ থেকে বি না দিয়ে এ থেকে টি মানে আমি ফিক্স ইন্টিগ্রেশনের লিমিট না দিয়ে আরবিটারি লিমিট দিলাম, মানে হচ্ছে তোমার ভেরিয়েবল লিমিট, যদি সেটা দিই তখন সেটাকে বলে ভল্টার ইকুয়েশন। ফ্রেডেল ইকুয়েশন আর হচ্ছে ভল্টার ইকুয়েশন দেখতে একই রকম, শুধুমাত্র আপার লিমিটে গিয়ে পার্থক্য হয়। ওখানে ফিক্সড বি দেওয়া ছিল আর এখানে আরবিটারি টি দেওয়া আছে, মানে ভেরিয়েবল টি আকারে আছে। তাহলে এটা হচ্ছে তোমার ভল্টার ইকুয়েশন। তাহলে ভল্টার ইকুয়েশন বলে তোমার এর মান যদি ওই টাউ এর মান যদি এ আর টি এর মাঝখানে হয়, টি এর মান যদি এ আর বি এর মাঝখানে হয়, তাহলে এই যে ভল্টার ইকুয়েশন সেটা একটা, এটার একটা সলিউশন তোমার এক্সিস্ট করবে, মানে ইউনিক সলিউশন আসবে, সেটা আমাদের দেখাইতে হবে। তো আমাদের কাজ হচ্ছে এটাকে আবার আমরা এইভাবে টি ডিফাইন করলাম, টেকনিক ওই একই, এভাবে টি ডিফাইন করব, পরবর্তীতে আমরা দেখাবো টিটা কন্ট্রাকশনের কন্ডিশন স্যাটিসফাই করে। এখন আগের এক্সাম্পলে ওইটা ছিল রেক্টেঙ্গেল, কারণ বি ফিক্সড ছিল, খেয়াল করে দেখো। আর এইখানে বিটা ওই উপরের লিমিট কিন্তু চলমান আরবিটারি, এই জন্য এই উপরের শেপটা ট্রায়াঙ্গুলার শেপ আসতেছে, কারণ এই যে টি এর মান আস্তে আস্তে বাড়বে তখন এইভাবে লাইনটা যাবে, এই কারণে এটা ট্রায়াঙ্গুলার শেপ আসতেছে, এখানে আর তোমার রেক্টেঙ্গেল শেপ আসবে না। তো পরবর্তীতে এই যে টি এইভাবে ডিফাইন করার পরে দেখা গেল যে আমরা এইভাবে টি এর একটা মান বের করতেছি, এই দুইজনের দুইটা ইমেজের ডিফারেন্স বের করতেছি, এরকম একটা রিলেশন দ্বারা হইলো শুধুমাত্র একবারের জন্য। তার পরবর্তীতে গিয়ে আমরা এখন অনেক এই রিলেশনটা আনতে চাই। এই রিলেশনটা আনার জন্য ওরা এখানে ওই গাণিতিক আরো পদ্ধতি ইউজ করে দেখলো যে শুধু এক টার্মের জন্য যদি এইটা হয় তাহলে এম তম টার্মের জন্য আমরা এটা পাই, এটা পরবর্তী দেখাই, সেটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা এই লাইনটা মুখস্থ করে পরবর্তী অংশটা করতে হবে আর কি, এবং ইজি আছে, সমস্যা নাই, কারণ প্রত্যেকটার সাথে ওই এম পাওয়ার হিসেবে চলে আসে, প্রত্যেক ধাপে একটা করে গুণ বাড়ে আর ইন্টিগ্রেশন বাড়ে, এই জন্য তোমার এম ফ্যাক্টোরিয়াল একটা নিচে আসে আর প্রত্যেকটা পাওয়ার এক করে বাড়তে থাকে। তো ফাইনালি আমরা দেখলাম যে এটাকে যদি এম তম বার আমরা ম্যাপিং করে, ওয়াই কে যদি এম তম বার ম্যাপিং করে তারপর ডিফারেন্স মাপি, লাস্টে এরকম একটা রিলেশন আসে, এবং যেখানে এই আলফা এমটা এইভাবে ডিফাইন হয়। তো এখানে যদি আলফা এম একের কম দেখাইতে পারি বা বলে দিই আলফা এম এর মান হচ্ছে একের কম, তখনই আমি টি কে কন্ট্রাকশন ম্যাপিং বলতে পারবো। তার মানে এই ফুল কনস্ট্যান্ট এটা যদি লেস দেন 1 হয় তখনই তোমার এটার ইউনিক সলিউশন থাকবে, এবং আমরা যে সিকোয়েন্স এইভাবে বানাইলাম, সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্টটাই হবে আমার এই ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশনের ইউনিক সলিউশন। মানে প্রসেসটা কি বুঝতে পারছো? যদি আমি লাইন বাই লাইন সবকিছু ডিসকাস করি নাই, এখানে জাস্ট প্রসেসটা বলে দিলাম আর কি, কিভাবে হচ্ছে আর কি। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, প্রসেস বুঝতে পারছি স্যার, এখন পড়লে বোঝা যাবে।
তো এটা পড়ে নিও। তোমাদের আরো প্রবলেম আছে অ্যাকচুয়ালি, ওগুলো দেই নাই তোমাদের সাথে। তো তোমরা এই ভল্টার আপডেটল এটাই করো, পিকার্ড এই তিনটা দেখো, এটাই তোমাদের জন্য ফাইনালের জন্য আপাতত এনাফ আর কি। এখান থেকে কোনো এক্সাম্পল বা এক্সারসাইজ দেই নাই, তোমরা থিওরেম দুটা পড়ে নিও, ফ্রেডলের আর হচ্ছে তোমার ভল্টারের জন্য আর কি। তো আজকে অনেক পড়াইলাম। আচ্ছা, বানাক ফিক্স পয়েন্টের যে থিওরামটা আজকে নতুন করে পড়াইছেন ওটা অ্যাড করছেন? হ্যাঁ, তুমি সাজেশন দেখো অ্যাড করা হয়েছে কিনা। আচ্ছা স্যার, আরেকটা যে এক্সাম্পল যে দিয়েছিলেন 4 নাম্বার, এটা ফিক্স পয়েন্ট পাওয়া যাবে না, শো করতে বলছে স্যার, এটা কিভাবে, প্রসিডিউরটা কি থিওরামের মতো করে আগাবো? আগাও একভাবে করলেই হলো, তুমি মিলাইতে পারলেই হয় আর কি। স্যার আপনি একটু বলে দেন। বলে দিলা কেমন হবে, অঙ্ক সাজেশনে উল্লেখই করে দেন, সলিউশন আমি করে দেই, তা তো কেমন হইলো? আচ্ছা স্যার, তাহলে আমরা করে আপনাকে দেখাবো না বললে। হ্যাঁ, তো 12 ব্যাচের কি অবস্থা? ক্লাসটা কি শুনছো মনোযোগ দিয়ে, না ঘুমায় গেছো একজন? 12 ব্যাচের কেউ জীবিত আছো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, এই টপিক কিন্তু তোমাদেরও আছে, মনে করো না যে এটা শুধু 11 ব্যাচের পড়াইতেছি এরকম, তো তোমাদেরও পড়ানো হয়ে গেল আর কি। তো তোমাদের আরেকটু বেশি পড়াবো, কারণ তোমাদের হাতে টাইম আছে। আর দুই একটা টপিক, ওই যে যেটা বললাম গস সিডেল, এই জাতীয় প্রবলেমের দুই একটা সলিউশন তোমাদের করাই দিব আর কি। তো আজকে এই পর্যন্তই ক্লাস। তো সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক 11 ব্যাচ পরীক্ষার জন্য, পড়াশোনা শুরু করে দাও আর কি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।